কমপ্লিট। আচ্ছা, রেকর্ডটা থাকলো। ইমন ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন। জি, আমার স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে এবার? হ্যাঁ ভাই চলে আসছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন অথবা ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস এর প্রথম দিন, আজকে পার্ট 1। এটা অনলি ব্যাচ 4 এর জন্য। ব্যাচ 4 পার্ট 1, এই হলো আমাদের আজকের মেইনিং। আজকে আমাদের কি কি থাকবে, আজকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পূর্বে, বিশেষ করে যারা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে অথবা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে, শুরু করার আগে কি কি জিনিস আমার ওয়েবসাইট শুরু করার আগেই রেডি করা দরকার, সেই জিনিসগুলো আগে আজকে জানবো। তারপরে সাইও স্ট্রাকচারটা কি অথবা সিও স্ট্রাকচারটা কি এবং এটার বেনিফিটটা কি, এটা আমাদের অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজে লাগে, এসইওর দিক থেকেও এটা অনেক গুরুত্ব বহন করে। দ্বিতীয় হলো তারপর পেজ ক্রিয়েট করব, তারপরে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব, মেনু ক্রিয়েট করব, বা হেডার ফোটার যদি টাইম হয়ে যায় 1 আওয়ারের মধ্যে, তাহলে আমরা এই মিনিটে হেডার এন্ড ফোটারটা তৈরি করব। এই হলো আজকে আমাদের টপিক। শুরু করি। প্রথমে আমাদের নাম্বার 1 এ কি আছে, যে বিফোর ক্রিয়েশন ওয়েবসাইট ইউ শুড টু নো। একটা ওয়েবসাইট তৈরি করার পূর্বে এই জিনিসগুলো অন্তত সবার দরকার। আমি মনে করি ব্যাস 4 এর মধ্যে 2-3 জন ছাড়া বাকি কেউই এই ওয়েবসাইট সম্পর্কে আগে ধারণাই নাই। তাদের জন্য এগুলো একটু জানা অবশ্যই জরুরি। প্রথমে আমি শুধু বলে যাচ্ছি, এখানে সময় বেশি নাই, টেকনিক্যাল কাজ আমরা শুরু করব। এখানে অনেক ধরনের ওয়েবসাইট বাজারে আছে, মানে আমাদের রানিং অবস্থার মধ্যে আমরা কি টাইপের সাইটে কাজ করব। আমরা এখানে এই কোর্স এটা না যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্টিস করে কাউকে গড়ে তোলা। আমরা শুধু একটা পোর্শন, যখন দেখেন মেজর টাইপস অফ ওয়েবসাইট লিস্ট, বিজনেস ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট আছে, ই কমার্স আছে, পোর্টফোলিও আছে, ইভেন্ট ম্যানেজমেন্টের ওয়েবসাইট, অনলাইন ফোরাম সাইট, তারপরে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে, মেম্বারশিপের থাকে, ইনফরমেশনাল ওয়েবসাইট থাকে। এইগুলোর বাইরে আমি রেড কভার করেছি আওয়ার চয়েস। আমাদের কাজ হলো ব্লগ, আমরা একটা সাবজেক্ট বা একটা ক্যাটাগরি টাইপের ওয়েবসাইট বানানো শিখবো। আমরা ই কমার্স, আমরা বিজনেস সাইটের মধ্যে অনেকগুলো পড়ে, এডুকেশনাল করতে পারে, পার্সোনাল কোনো এজেন্সি থাকতে পারে ভিন্ন। আমরা শুধু এইটা কিন্তু শিখবো। কারণ এটা আমি কেন এবার ক্লিয়ার করে নিচ্ছি, ক্লাসের মধ্যে আমাকে অনেকে আগের ব্যাচগুলোতে বলছে, ভাই ই কমার্স সাইটকে আমরা বানানো শিখবো না। না, আমরা ই কমার্স বানানোর জন্য এখানে ভর্তি হইনি, আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যারা শিখবে তাদের কোর্স আলাদা থাকে। তা আমি এই ধরনের কোর্স নিজেও করাই না, বা যাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট অ্যাডভান্স লেভেল জানা দরকার তাদের জন্য হয়তো অন্য কোনো কোর্স করা লাগতে পারে। আমরা ব্লগ সাইট তৈরি করার জন্য যা যা জানা জরুরি, যা যা দরকার, তা আমরা টোটালি 100% শেখার চেষ্টা করবো এখান থেকে। আর পোর্টফোলিও আর অনলাইন এগুলো মোটামুটি এইটা যদি পারেন, তা আপনি পোর্টফোলিওটা নিজে তৈরি করতে পারবেন, পার্সোনাল ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন, ইনফরমেশনালটাও তৈরি করতে পারবেন। মেম্বারশিপটা পারবেন না, একটু হয়তো জটিল, যেহেতু লগ ইনের ব্যাপার আছে, তারপরে আপনার ই কমার্সটা একটু ব্যাপার স্যাপার আছে, এগুলো বাদ দিয়ে বাকি আপনি 3-4 ধরনের তৈরি করতে পারবেন আমাদের এই কোর্সের পরে। বিশেষ করে 3টা পার্টে যেহেতু হবে, ইনশাআল্লাহ পুরোটাই শিখবেন। যারা আগে কখনোই ওয়েবসাইট তৈরি করতে পারেন নাই তারাও পারবেন আশা করি। আচ্ছা, এরপরে প্রথম হলো টাইপটা আমাদের জানা, যে কি কি ধরনের হয়, আমরা শিখবো মাত্র একটা টাইপ নিয়ে। সেকেন্ডলি আমি বলছি, যেহেতু আমাদের অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, যেটার মধ্যে আমরা গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করব ভবিষ্যতে, তাহলে আমাদের কি দরকার দেখেন, সাম ব্লগ সাইটস এক্সাম্পল ফর অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট। আমাদেরকে তো নিজের সাইট তৈরি করার পূর্বে আমাদের বাজারে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, অ্যামাজন নিয়ে কাজ করে এমন কিছু সাইট আমাদের চোখের সামনে থাকা জরুরি। তাহলে কি হবে, আইডিয়া জেনারেট হবে। আমরা যেহেতু নতুন, আমরা প্রথম ঢুকতে যাচ্ছি ওয়েবসাইট তৈরির কাজে, তাহলে আমাদের কিছু ধরন জানা দরকার, ধরন প্র্যাকটিক্যালি দেখা দরকার, কি কি ধরনের সাইট অ্যামাজন নিয়ে কাজ করে। তো এখানে দেখেন আমি মোটামুটি 7টা ইউআরএল আছে, এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে অথরিটি সাইট, এই শব্দগুলো যেহেতু আগেও শুনে আসছে কিওয়ার্ড রিসার্চের সময়। অথরিটি সাইটগুলো কেমন হয়, সেমি অথরিটি সাইটগুলো কেমন হয়, এবং সিঙ্গেল নিশ নিয়ে যারা কাজ করে, একটা প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, তেমন সাইট কেমন হয়। তো আমরা আসলে সিঙ্গেল নিশ নিয়ে প্রথমে কাজ করি, আমরা কখনো শুরু থেকে অথরিটি সাইট নিয়েও কাজ করি না, সেমি অথরিটি নিয়েও কাজ করা তেমন একটা হয় না। কারণ আমরা ইতিমধ্যে জানি যে সেমি অথরিটির মধ্যে অনেকগুলো কিওয়ার্ডের ব্যাপার থাকে, অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, অথরিটি সাইটের মধ্যে তো কোনো লিমিটেশনই নাই। আবার সিঙ্গেল হলে একটা যে কোনো ছোটখাটো প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারবো, এটা থেকে আস্তে আস্তে শিখার পর আমরা সেমিতে যাব, দেন ফাইনাল অথরিটিতে যাব। তো যাই হোক, আমরা কিছু এইগুলো সাইট আপনাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিন কেমন সাইটগুলো দেখতে না দেখতে।
তা আমরা মোটামুটি কিছু সেমি অথরিটি আর আমরা ইয়ে করি, ধরেন একটা সেমি অথরিটি ওপেন করি এবং কিছু সিঙ্গেল, এটা আমাদের জানা জরুরি। এই একটা সেমি অথরিটি আমরা, এগুলো কেমন হয় কারণ আমরাও তো তৈরি করতে যাচ্ছি, সেম এরকমই আমরা তৈরি করবো আশা করি আমাদের প্রজেক্টের মধ্যে। যারা নতুন ব্যাচ করে তারা অবশ্যই খেয়াল করবেন যারা আগে কখনো কাজ করেন নাই। কথা ক্লিয়ার হচ্ছে না। কথা ক্লিয়ার না? কথা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? জি জি। না না, ক্লিয়ার ক্লিয়ার। দু একজনের অসুবিধা থাকতে পারে, মিউট করে দেই, তাহলে আবার হয়তো ভালো মতো সবাই শুনতে পাবেন। অনেক সময় কিছু কিছু লোক আনমিউট করার কারণে এইগুলো হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখেন সেমি অথরিটি টাইপ। সেমি অথরিটি মিনস হলো একটা ওয়েবসাইটের মধ্যে একের অধিক প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। দেখেন এই সাইটটা ফার্নিচার বাইট, এই প্রোডাক্টের এই সাইটটার নামের মধ্যে দেখেন ফার্নিচার। ফার্নিচার তো একটা ফার্নিচার না, ফার্নিচারের মধ্যে বিছানাপত্র, সোফা, আলমারি, অনেক কিছু থাকবে, ম্যাট্রেস, এগুলো নিয়ে পুরো সাইটটা। এটার মধ্যে দেখেন যদি আমরা ভিতরে ঢুকি, এটা হোম ইমপ্রুভমেন্টের যে ফার্নিচার গুলো আছে সেখানে আছে, বেডরুমের কিছু ফার্নিচার আছে যেখানে ম্যাট্রেস আছে, ড্রেসার আছে, হেডবোর্ড আছে, লিভিং রুমের জন্য বেশ কিছু জিনিস, চেয়ার আছে, টেবিল আছে, রাগ আছে, এবং কিডস বাচ্চাদের জন্য কিছু ফার্নিচারের দরকার হয়, কিচেনের জন্য কিছু ফার্নিচার দরকার হয়। তার মানে একটা ফার্নিচারের মধ্যে কিন্তু শুধু ফার্নিচার বলতে তো অনেক বড় বড় ব্যাপার, কিন্তু ফার্নিচার একটা গোষ্ঠী। ফার্নিচারের মধ্যে রিলেটেড যত ফার্নিচার গুলো আছে এটা সাইটের মধ্যে আস্তে আস্তে এটার মধ্যে ডেভেলপ করা হবে, এটা সেমি অথরিটি জয়। আর যদি আমরা এর পরে থেকে বাকি তিনটা দেখি সবই সিঙ্গেল। জোসার কিংস নামের মধ্যে দেখেন শুধু জোসার নিয়ে সে কাজ করবে, এখানে অন্য কোনো কাজ কারবার করার সুযোগ নাই, শুধু জোসার। এরপরে দেখেন জোসার সাইটটা এরকম। তারপরে ল্যাপটপ নামের মধ্যে দেখেন শুধুমাত্র ল্যাপটপ নিয়েই কাজ করে, ল্যাপটপ নিয়ে হয়তো কেমন কি কি ধরনের ল্যাপটপ এরকম বিভিন্ন, শুধু ল্যাপটপের বাইরে কোনো কিছু আলোচনা করবে না। এরপরে দেখেন সাউন্ড প্রুফ আইডিয়া, একটা ঘর করার জন্য যদি রুমকে সাউন্ড প্রুফ করতে চান সেটার জন্য কি কি ইকুইপমেন্ট লাগে, কি কি পদক্ষেপ নিতে হবে সেইটার উপর পুরো সাইটটা রেডি করা, এবং ওই সাইটের জন্য সাউন্ড প্রুফ করার জন্য যে যে ইকুইপমেন্ট গুলো বিক্রি করে অ্যামাজন সেগুলো নিয়ে সাইটটা তৈরি করা। তাই ওয়ান কাইন্ড অফ সিঙ্গেল, এটাও সিঙ্গেল এবং এটাও সিঙ্গেল, তা আমরা তো সিঙ্গেল নিয়েই কাজ করব। আর এটা হলো সেমি অথরিটি। আর অথরিটি যদি একটু দেখায় দিই একটা সাইট, ধরেন আমি যদি বড়টাই দেখাই তাহলে দেখবেন এটা মোটামুটি একটা আর একটা অ্যামাজনের মতো অনেকগুলো নিয়ে কাজ করে। দেখেন এখানে হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে অসংখ্য জিনিস, টেকনিক্যাল টেক রিলেটেড অনেকগুলো আছে, স্লিপিং অনেক কিছু আছে, কিচেন আছে, অ্যাপ্লায়েন্স আছে, গিফটস আছে, আরো অনেক ক্যাটাগরি আছে, বহুত ক্যাটাগরি। এটা হচ্ছে কিন্তু এগুলো অ্যামাজন নিয়েই কাজ করে, বিভিন্ন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, অ্যামাজনের সাথে অন্যান্য অ্যাফিলিয়েট নিয়েও কাজ করে। তাহলে এটা হলো ওয়ান কাইন্ড অফ অথরিটি সাইট। আর বাকিগুলো এটা হলো আমাদের সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটা সেমি অথরিটি। আমরা এগুলো কেটে দিই, আমাদের রাখার দরকার নেই, আমি এক্সাম্পল হিসাবে দেখাইলাম এগুলো। এটা হলো আমাদের দেখে নিলাম যে ওই ধরনের সাইট আমাদের রেডি করতে হবে আপকামিং যে আমাদের আগামী দুইটা পার্ট আছে। তারপরে স্লাইডে দেখে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রিয়েটিং ইওর আউটলাইন অ্যাজ পার কিওয়ার্ড লিস্ট। এখন থেকে কিন্তু আমাদের মনোযোগ, এখন আমাদের মেন পয়েন্ট, আমাদের ওয়েবসাইট যে তৈরি করব, যে যার সাইটই তৈরি করেন না কেন, আমরা তো প্রজেক্টের জন্য একটা করব, অথবা আপনারা যারা আমার পাশাপাশি একসাথে শুরু করতে চাচ্ছেন তাদের ওয়েবসাইট তৈরি করতে হবে। এটার প্রথম কাজ হলো আপনার কিওয়ার্ডের রিস্টানের সামনে বসা, নাম্বার 1। আমি দেখেন এক্সাম্পল হিসাবে আমি একটা জিনিস রাখছি, একটু বড় করে দেখাই। এটা ধরেন একটা স্টুডেন্টস এর, এটা সেটা হলো laptopfans.com, এটা তার ডোমেন। ল্যাপটপ ফ্যান্স এর মধ্যে তার কিওয়ার্ডের একটা লিস্ট করা আছে, আরো অনেক কিওয়ার্ড আছে, আমি কিছু কিছু নিয়ে এখানে দেখাচ্ছি। এখানে তার মানি কিওয়ার্ড আছে, এগুলো বাছাই করা, ফাইনালাইজেশন করা, যেগুলো নিয়ে সে কন্টেন্ট লিখবে। ইনফরমেটিভ কিওয়ার্ড আছে, সিঙ্গেল প্রোডাক্টের কিওয়ার্ড আছে, এবং ব্লগের কিছু ইয়ে দিয়ে পোস্ট দেবে সেগুলো কিছু কিওয়ার্ড আছে, এগুলো প্রত্যেকটা কিওয়ার্ড এগুলোর উপরে কন্টেন্ট হবে। এখন এই কিওয়ার্ড গুলো যদি আমরা ম্যাক্সিমামই ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই অ্যামাজন অ্যাফিলিয়েট না যারা কাজ করে তাদের এই টাইপেরই আমাদের কিওয়ার্ড হয়। মানি কিওয়ার্ড, ইনফরমেটিভ, সিঙ্গেল এবং ব্লগের জন্য কিছু কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হয়। তো এই কিওয়ার্ডের দিকে যদি তাকানো যায় তাহলে এটার উপর বেস করে আমাকে আমার সাইটের জন্য কিছু ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে যেগুলো মেনু আকারে থাকবে। আমরা যে একটা সাইট যদি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টের একটা সাইট ওপেন করি তা আমাদের বুঝতে আরো সুবিধা হবে।
একটা ওপেন করি জাস্ট। এই যে আমাদের মেনুগুলো, এটা হোম, এটা জুসিং, এটা ব্লেন্ডার, এটা ব্লগ, এটা অ্যাবাউট আস, এটা কন্টাক্ট। নিচে আরো যদি কোনো কিছু থাকে নিচে তেমন অ্যাবাউট, কন্টাক্ট, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, তার এইগুলোই মেনু। আচ্ছা তার মধ্যে কি জুসিং, ব্লেন্ডার, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। আচ্ছা আমরা যদি আরেকটা একটা ওয়েবসাইট করি, দেখি আমরা এটা নিয়ে করি, তাহলে কি দেখতে পাবো এখানে নতুন কিছু আছে কিনা। এখানে ল্যাপটপ বায়ার গাইড, ল্যাপটপস রিভিউ, হাউ টু, ফিচার্ড, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মোটামুটি কমন আমাদের কিছু রিভিউ টাইপের কাজগুলো করতে হয়। কারণ আমরা কিওয়ার্ডের দিকে যদি তাকাই তাহলে দেখেন এখানে দেখতেই পাচ্ছে এখানে কিছু রিভিউ, মানে কিওয়ার্ড মূলত রিভিউ বা গাইড হিসেবে কাজ করে। ইনফরমেটিভ শুধু তথ্য রিলেটেড। তারপর সিঙ্গেল মানে এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা। আর ব্লগের মধ্যে কোনো সিঙ্গেলও না, ইনফরমেটিভও না, একটা জাস্ট অনুচ্ছেদে প্যারাগ্রাফের মতো একটা কম, মানে এটাকে কি বলা হয় আপনার মনে পড়তেছে না, যাকে এটা একটা প্রবন্ধের মতো ছোটখাটো, যে 500 ওয়ার্ডের হতে পারে। এই ব্লগ 500, 600, 800 ওয়ার্ডে আনা, বা 1000 ওয়ার্ড যদি কেউ লিখতে পারেন। কিন্তু এই ইনফরমেটিভ হবে 1000 উপরে মিনিমাম, 1000, 1200, 1500। সিঙ্গেল প্রোডাক্ট করেন 800, 900, 1000, 1200 করতে পারেন। এরপর ব্লগের ক্ষেত্রে আপনি 500, 600 ওয়ার্ডের কিছু জিনিস সাপোর্ট হিসেবে দেয়া। আচ্ছা এই টাইপের যদি হয় তাহলে আমাদের সাইটের জন্য কি কি হতে পারে, যদি আমরা এই কিওয়ার্ডকে সামনে নিয়ে আমাদের সাইটের মেনুগুলো তৈরি করতে চাই, তাহলে পরের স্লাইডে দেখেন আমি মোটামুটি দিয়েই রাখছি যে ক্রিয়েটিং ইউর আউটলাইন অ্যাজ পার কিওয়ার্ড রিচ। যদি আমি ম্যান্ডেটরি কয়েকটা পেজ থাকে, আমরা ম্যান্ডেটরি মানে অবশ্যই সাইটে থাকে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। আবার নিচের দিকে দেখেন টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি। আবার এটার মধ্যে যদি আমরা দেখি নিচে কোনো কিছু আছে কিনা, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, টার্মস অফ প্রাইভেসি পলিসি, ডিসক্লোজার, অ্যাবাউট, কন্টাক্ট এবং টার্মস, এগুলো আছে। তার মানে কমন কিছু পেজ অ্যামাজনের সাইটের কাজ করতে গেলে লাগবেই। তো সেই মোতাবেক আমরা কি করব, আমাদের সাইটের জন্য আমরা ম্যান্ডেটরি পেজ হিসাবে আমি এখানে লিখছি যে আমাদের অবশ্যই আমাদের ক্রিয়েট করতে হবে। হোম একটা থাকবে, অ্যাবাউট আস থাকবে, কন্ট্রাক্ট আস থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে, ডিসক্লেমার থাকবে। আবার ওখানে টার্মস অফ সার্ভিস যদি দিতে চান আমরা তাই দেখতে পারি টার্মস অফ সার্ভিস। তাই আমাদের এই পেজগুলো কমন থাকবেই সাইটের মধ্যে এজ এ পেজ আকারে। অবশ্যই এটা পেজ, যে পেজগুলো এটাকে বলা হয় স্ট্যাটিক টিক্স পেজ। সোজা কথা, স্ট্যাটিক টিক্স মানে হলো যেখানে পরিবর্তনশীল বেশি একটা হয় না। অ্যাবাউট আছে যা একবার লিখে দিব ওইটাই থাকে, এখানে রদ বদল তেমন ব্যাপার হয় না, বা এখানে কোনো কপিরাইটের কোনো ব্যাপার থাকে না। কন্ট্যাক্ট আসের মধ্যে একটা ফর্ম থাকবে, প্রাইভেসি পলিসির মধ্যে কিছু গতানুগতিক কথা থাকবে, কমন কথা, অ্যাফিলিয়েট ডিসক্লোজারে 2-3টা লাইন থাকবে, টার্মস অফ সার্ভিসেরও কমন কিছু থাকবে। এগুলো কমন, এগুলো বেশি চেঞ্জ হয় না, এবং মানে এটা যতদিন আমার ওয়েবসাইট থাকে এভাবেই থাকবে। আচ্ছা এরপরে দেখেন আরো কিছু জিনিস রাখবে, রিকোয়ার্ড ক্যাটাগরিজ অথবা পেজেস, যেগুলো আমার প্রয়োজন মোতাবেক আমার কিওয়ার্ডের উপর বেস করে আমরা আমাদের ক্যাটাগরি অথবা পেজ আকারে এগুলো এক্সট্রা লাগবে আমার প্রয়োজন অনুসারে। সেখানে ল্যাপটপ রিভিউ, যেহেতু রিভিউ কেন নিব, কারণ এগুলো ম্যাক্সিমামই তো রিভিউ, এই জন্য আমার একটা মেনুই থাকতে পারে ল্যাপটপ রিভিউ। এই রিভিউর আন্ডারে আমরা সমস্ত পোস্ট গুলো, আমরা এটা একটা আর্টিকেল, এটা প্রত্যেকটা কিন্তু একটা পোস্ট বা আর্টিকেল, এই আর্টিকেল গুলো আমরা এইটার আন্ডারে আমরা কি করব, পোস্ট করতে থাকবো পর্যায়ক্রমে। তারপরে দেখেন হাউ টু অথবা ব্লগ, হাউ টু অথবা ব্লগের মধ্যে কোনটা থাকবে, আমি যদি হাউ টুর মধ্যে আমরা এইগুলো কভার করতে পারি, হাউ টু দিয়ে যতগুলো ইনফরমেটিভ আছে, অথবা ব্লগ আমরা যদি একটাই মেনু রাখি ব্লগও রাখতে পারি অথবা হাউ টু রাখতে পারি, তাহলে এগুলোও কভার করবে একটা মেনুর মধ্যে, এগুলোও কভার করবে একটা মেনুর মধ্যে। আবার যদি কেউ কেউ এভাবেও করতে পারেন, ইনফরমেটিভ যদি রাখেন তাহলে হাউ টু রাখতে পারেন অথবা বাইং গাইড দিতে পারেন, আর ব্লগের জন্য ব্লগের আলাদাও রাখতে পারেন, অথবা দুইটা একসঙ্গেই রাখতে পারেন। তা আমি জন্য এখানে অবজেক্ট দিয়েছি হাউ টু একসঙ্গে হতে পারে আবার আলাদা আলাদা হতে পারে। এরপরে একটা এখানে কি আছে, সিঙ্গেল প্রোডাক্ট গুলো কি হিসাবে দিবেন, কারণ এগুলো তো স্পেসিফিক 1000-1200 ওয়ার্ডের করে থাকবে বা 800 ওয়ার্ডেরও থাকতে পারে। তো এই একটা 20 আপেল ম্যাকবুক, তার মানে একটা 20 সালের, এটা 21 হয়তো তার আগের কিওয়ার্ড মেবি। তো এইটা একটা সিঙ্গেল কিওয়ার্ড। এটা হোন্ডা ল্যাপটপ এন্ড 128 জিবি মাইক্রো কার্ড এসডি, এটা একটা সিঙ্গেল। এইচপি ক্রোমবুক 14 ইঞ্চি ল্যাপটপ, এটা একটা সিঙ্গেল। এগুলো আমি কোথায় রাখবো, এগুলো আমি বেস্ট সেলারের মধ্যে রাখতে পারি, অথবা নাম দিতে পারি আওয়ার চয়েস, অথবা আমি দিতে পারি রিকমেন্ডেড প্রোডাক্ট, অথবা দিতে পারি ফিচার্ড প্রোডাক্ট, যেগুলো বেশি ব্যবহৃত হয়। যে কোনো একটা নাম দিয়ে আমরা আরেকটা মেনু তৈরি করতে পারি। তাহলে এগুলো আমাদের প্রয়োজন মোতাবেক আমরা এগুলো তৈরি করবো আমাদের কিওয়ার্ডের উপর বেস করে। কমনলি যদি অ্যাফিলিয়েট নিয়ে যারা কাজ করে এগুলো কমনই পাবেন, এইগুলো প্রায় কমন পাবেন। একটু রদবদল যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি, দেখেন এখানে সে যেহেতু জুসারের সাথে ব্লেন্ডারও জড়িত, তো জুসার নিয়ে একটা মেনু,
বেওয়ার্ডার নিয়ে করছে, ব্লগ নিয়ে করছে, এই তিনটা নিয়ে করছে, আর তার কোনো মেনু নাই। আবার এখানে দেখেন যদি আরেকটা ল্যাপটপ নিয়ে যারা করছে এগুলো সব সিঙ্গেল প্রোডাক্ট। এখানেও দেখেন বায়ার গাইডস, ল্যাপটপ রিভিউ, হাউ টু, ফিচার মানে সিঙ্গেল প্রোডাক্ট, অ্যাবাউট আস কন্টেন্ট, কমন এইগুলা। তো আমরা আমাদের কমন হিসাবে আমরা এগুলো রাখতে পারি, যেহেতু আমরা এই সাইট নিয়ে কাজ করতেছি ল্যাপটপ ফ্যান্স, তাই ওটার আলোকে এটা আমরা বানাই দিতে পারি। এরপরে কি আছে আমাদের, আমরা মোটামুটি শুরু করার পূর্বে এটা আমরা জানলাম যে এইটা শুরু করার পূর্বে আমাদের টাইপ আমরা জানি। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে অথবা মার্কেট প্লেসে যদি কেউ ওয়েবসাইট নিয়ে কাজ করতে যান, তাহলে আপনি কিন্তু সবগুলো সাপোর্ট দিতে পারবেন না, আপনি শুধু ব্লগ রিলেটেড যে সাইটগুলো আছে আপনি সেইগুলোকে কভার করতে পারবেন। এই জন্য আমাদের এই জিনিসটা জানা। তারপরে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং এক্সাম্পল দেখে অ্যানালাইসিস করা, বোঝা যে তারা কিভাবে করেছে অ্যাফিলিয়েট সাইটগুলো, এটা দেখার জন্য এগুলো আপনাদের দেওয়া আছে। পরে বার দোষ একটা আপনার সামনে আপনার যে নিশ নিয়ে কাজ করবেন সেটার একটা স্পেসিফিক স্পষ্ট ক্রিস্টাল কিওয়ার্ড কিওয়ার্ডের লিস্ট থাকা দরকার। কিওয়ার্ডের কোনো খবর নাই, আপনি তারপরে কি সাইট বানাবেন, আপনি এরকম ফাইনালাইজার মানি কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড, সিঙ্গেল, ব্লগ, এগুলো কিওয়ার্ড আগে থেকে বের করে রাখবেন, একটা লিস্ট আপনার সামনে থাকা চাই। দেন এরকম আপনি ড্রাফট কিছু মেনু তৈরি করেন যেগুলো আমার পেজ বানাবো এবং এগুলো আমার ক্যাটাগরির মধ্যে রাখবো। এইটা করার পরে যেহেতু এসইও আমাদের দিন শেষে কি করব, ওয়েবসাইটকে তো গুগলের কাছে র্যাঙ্ক করাইতে হবে, গুগলের কাছে পজিশনে আনতে হবে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, তা আপনারা আমাকে উত্তর দেন তাৎক্ষণিকভাবে, আনমিউট করে উত্তর দিন সবাই একসঙ্গে না। আমার গুগল কি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে নাকি কোনো একটা স্পেসিফিক পেজকে র্যাঙ্ক করে? এই উত্তরটা আপনারা যে কোনো একজন দেন। পেজকে অবশ্যই ভাই, অবশ্যই। পেজকে হ্যাঁ, আমরা তাহলে আমরা যেহেতু বলার সময় বলি যে ওয়েবসাইট র্যাঙ্ক করে, আসলে ওয়েবসাইট কখনোই র্যাঙ্ক করে না। আমরা প্রত্যেকটা স্পেসিফিক ওয়েবসাইটের যদি সংজ্ঞা ডেফিনিশন দেখি, ওখানে বলা হয়েছে কতগুলো পেজের সমষ্টি একটা ওয়েবসাইট, অনেকগুলো পেজ 1, পেজ 2, পেজ 3, অথবা পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3। কেউ পেজের মধ্যেই সরাসরি পোস্ট করে, কেউ পোস্টের মধ্যে পোস্ট করার পরে পেজের আন্ডারে রেখে দেয়। তো যেভাবেই বলি না কেন স্পেসিফিক অনেকগুলো। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, এখানে দেখেন প্রত্যেকটার আন্ডারে একটা পেজ, পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। এখন একটা পোস্টের মধ্যে যখন আমি ঢুকবো তখন এই টোটালটা একটা পেজ, এই যে ইউআরএল দেখতে পাচ্ছি টোটালটা একটা পেজ। এইটা যদি আমরা কি দেখি কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এই সাইটে কি র্যাঙ্ক আদৌ করেছে কিনা, এটা হলো বেস্ট ল্যাপটপ ফর সার্কিট এক্সপ্লোরার। আচ্ছা বেস্ট ল্যাপটপ ফর সার্কিট এক্সপ্লোরার, আমরা ধরেন এইটা যদি আমরা কিওয়ার্ড হিসেবে কল্পনা করি, এটা যদি আমরা গুগলে সার্চ করি, দেখে এই সাইটটা র্যাঙ্কিং এ আছে কিনা আমরা একটু দেখার জন্য, এটা আমাদের কিওয়ার্ড। আমি আজ যে কাস্টমার হিসেবে সার্চ যদি করি গুগলে, তাহলে আমরা দেখি প্রথমে একটা সাইট আছে বেস্ট ল্যাপটপ ভেঞ্চার, এটা আসে নাই। নেটবুক নিউজ, এটাও আসে নাই। এবং দেখেন 3 নম্বর পজিশনে আছে ল্যাপটপ গিগস, এই জিনিসটা কিন্তু 3 নম্বর পজিশনে আছে এই কিওয়ার্ডের কারণে এই সাইটটা র্যাঙ্ক করে বসে আছে। তাহলে র্যাঙ্ক করছে আলটিমেটলি এটা আমার কিওয়ার্ড, কিওয়ার্ডের উপর বেস করে ল্যাপটপ গিগস র্যাঙ্ক করা নাই, করেছে একটা ইউআরএল, যে ইউআরএলটা হলো এইটা। তার মানে একটা স্পেসিফিক পেজ, তার মানে যত বেশি পেজ র্যাঙ্ক করবে অথবা পোস্ট র্যাঙ্ক করবে, দেন সমষ্টিগতভাবে আমরা ওইটার ওই যে যখন ডিআর আমরা বুঝবো ডোমেইন রেটিং কেমন বা তারপর ডিএ কেমন, এগুলো হচ্ছে সমষ্টিগতভাবে যে রেটিং গুলো হয় সেটার উপর বেস করি ডিএ হয় বা ডিআর হয়, পিএ হয় অথবা পিআর হয়। আচ্ছা যাই হোক, আমরা এটা একটা প্রশ্ন ছিল আপনাদের জন্য। তাহলে আমাদের এইটাই যেহেতু পেজের উপর বেস করি গুগল র্যাঙ্ক দেয় অথবা পোস্টের উপর বেস করে গুগল র্যাঙ্ক দেয়, তা আমরা অ্যাফিলিয়েটের জন্য আমাদের একটা কমন মানে আমাদের এসইওর জন্য ফ্রেন্ডলি একটা স্ট্রাকচার আছে পরিচিত, সেটা হলো সাইও বা সিও, যে যেভাবে বলি না কেন সাইও স্ট্রাকচারটা খুবই জরুরি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য। এইটা আবার অনেকে এটা বুঝতে হবে আগে ক্লিয়ার যে ওয়েবসাইট স্ট্রাকচারটা, সাইও স্ট্রাকচারটা জিনিসটা কি, এইটা বোঝার পরে দেন এই যে মেনুগুলো তৈরি করব আমরা, এবং এইটার মেনুগুলোর আন্ডারে যে আমরা স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমে পোস্টগুলো পাবলিশ করব, এই সমস্ত জেনে আমাদের এই স্ট্রাকচারের উপর বেস করে হয়। এইটা বেস করে কি কি বেনিফিট হয়, সাইজ স্ট্রাকচারটা কেন আমাদের বোঝাটা খুবই জরুরি, এবং এইটার উপর বেস করেই কেন আমরা অ্যাফিলিয়েট করব। আমরা যদি এটার বেনিফিট আগে পড়ে আসি, সোজা কথা এখানে যে কমন যে বেনিফিট আছে আমি 2টা বেনিফিটের কথা বলি। নাম্বার 1 বেনিফিট হইল গুগল কিভাবে করে, আপনি ল্যাপটপ নিয়ে কাজ করেন, যখন ল্যাপটপ নিয়ে যে পোস্টগুলো আপনি পর্যায়ক্রমে দিবেন, যখন এইটা নিয়ে বেস্ট গেমিং ল্যাপটপ রিভিউ একটা আর্টিকেল 2500-3000 ওয়ার্ডে যখন লিখে পোস্ট করবেন,
পোস্ট করার সঙ্গে সঙ্গে গুগলের যে ক্রলার আছে, একটা রোবট আছে, সে আপনার পেজের মধ্যে চলে আসে। চলে আসার পর পুরো পেজটা সে ইউআরএল থেকে শুরু করে শেষ পর্যন্ত স্ক্যানিং করে। স্ক্যানিং করার পরে প্রত্যেকটা লাইন বাই লাইন স্ক্যানিং করার পরে যখন সে দেখে এটা গেমিং ল্যাপটপ নেসে রেখেছে টোটালি, তখন সেই গেমিং ল্যাপটপের গুগলে আরো লক্ষাধিক সাইট আছে বা পেজ আছে, সেটার মধ্যে আপনার পেজটাকে সে ইন্ডেক্স করে বসে রাখে। এরপরে যখন কোনো মানুষ যখন সার্চ করে বেস্ট গেমিং ল্যাপটপ দিয়ে, তখন তার র্যাঙ্কিং যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোর উপর বেস করে সে 1 2 3 4 5 6 7 8 এভাবে সে র্যাঙ্ক করে এক একটা পেজটাকে। তাহলে আমরা প্রথমত সাইজ স্ট্রাকচার যদি করি, তাহলে সর্বপ্রথম বেনিফিটটা পাবো র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যান্য সাইটে যারা সাইজ স্ট্রাকচার ইউজ করে তাদের চেয়ে আমরা এক ধাপ আগায় থাকবো। আর সেকেন্ডলি আমরা শুনতে পারবো আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা টপিক্যাল রিলেভেন্স। টপিক্যাল রিলেভেন্স ঠিক রাখার জন্য এত যে ইম্পর্টেন্ট একটা বিষয় সাইজ স্ট্রাকচার, এবং একটু আমরা যদি ভিতরে যখন ঢুকি, আমরা যদি একটু এই দুইটা স্ট্রাকচার যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝবে যে কতটা ইম্পর্টেন্ট সাইজ স্ট্রাকচারের। আমরা প্রথমে সাইজ স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করছি। একটা হলো টোটাল সাইটটা যেন সাইজ স্ট্রাকচারের উপর দাঁড়ায় থাকে বা এভাবে আমরা তৈরি করব। আর একটা হলো একটা পোস্ট যখন করব, পোস্টের মধ্যে যেন সাইজ স্ট্রাকচারটা থাকে। এই দুইটা মেনটেন করতে হবে। এই দুইটা ম্যাক্সিমাম মানুষ বোঝেও না, দুইটা মানুষের ব্যবহারও করে না। না করার কারণে র্যাঙ্কিং হইতেও সময় লাগে, কিওয়ার্ড পজিশন পাইতে অনেক সময় লাগে। ইভেন অনেক আমার দেখা সাইটে আছে যেগুলো 6 মাস 7 মাস হয়ে গেছে, ইন্ডেক্স হওয়া এক জিনিস আর র্যাঙ্কে চলে আসা আর এক জিনিস। আর র্যাঙ্ক যদিও হয়, এটা আর বেশি একটা পরিবর্তন হয় না, 20-30 এর নিচে আর আসেই না, খুবই রেয়ার কেস। এই ধরনের, আর আমরা যদি এইটা ফলো করে কাজ করি, আমাদের সাইটটাকে ডেভেলপ করি এবং এইসব সমস্ত কন্টেন্ট গুলা আমরা পর্যায়ক্রমে এইটার উপর বেস করে পোস্ট করি সাইজ স্ট্রাকচার উপর, তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের সাইটটা র্যাঙ্ক পাবে। আচ্ছা, তাহলে আরো বেনিফিট আমরা একটু দেখি, আরো যে কমন গুলো আছে। ফাস্টার ইন্ডেক্সেশন অফ নিউ অ্যান্ড আপডেটেড পেজেস। আমরা খুব দ্রুত সাথে ইন্ডেক্সিং হয় যদি এভাবে আমরা একটার পর একটা করি। আমি এমন হচ্ছে কিছুদিন আগে, ঈদের আগে, আমরা এক পরিচিত কলিগের সাইট করতে গেলাম, বিকেল বেলা করা শেষ হয়ে গেছে, পরের দিন সকালবেলা থেকে 3টা না 2টা পোস্টও করা হয়েছে। এর মধ্যে পরের দিন এসেই দেখি দুপুরবেলা ওটা অলরেডি ইন্ডেক্সিং শুরু হয়ে গেছে। সাইজ স্ট্রাকচার বেস করলে খুব দ্রুত হয়। আবার কোন কোন সাইট দেখছি যে হয়তো ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে পুরো সাইটে যা যা পোস্ট করা আছে সবগুলো ইন্ডেক্সিং এ নিয়ে নেয়। তো এই জন্য আমাদের ফার্স্ট ইন্ডেক্সিং এটা হেল্প হয়। এটা ছাড়াও যে হয় না তা না, কিন্তু এটা আমরা অ্যাফিলিয়েটের জন্য অবশ্যই এটা ব্যবহার করব। তারপর প্যারেন্ট পেজেস উই বিল্ড এ লট অফ অথরিটি। এইটা জিনিসটা কি, ধরেন আমি প্র্যাকটিক্যালটাই বোঝাই, এটা একটা সাইট, আমরা যদি জুসারকে বোঝাই, এই সাইটটা যখন ম্যাক্সিমাম প্রথম দিকে যখন সাইট বানানো হয়, তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন লিঙ্ক বিল্ডিং এর কাজ করি, আমরা বিভিন্ন কমেন্ট মানে আপনার প্রোফাইল কমেন্ট করি, তারপরে প্রোফাইল লিঙ্ক শেয়ার করি, তারপরে কমেন্ট লিঙ্ক করি, ব্লগ কমেন্টিং করি, ফ্রম সাইটে আমাদের সাইটটাকে দিয়ে আসি। এসব যে ফান্ডামেন্টাল অফ পেজ এসইওর কাজগুলো আছে, সেগুলো আমরা হোম পেজটাকে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে আসি। কথায় কথায় বিভিন্ন আঙ্গিকে আমাদের হোম পেজে ইউআরএলটা দিয়ে আসি। হোম পেজের ইউআরএলটা এরকম দিতে দিতে একটা সময় হোম পেজের যে আসলে হোম পেজে কন্টেন্ট বেশি থাকে না। তো হোম পেজে কোনো কারণে ধরেন আমরা এরকম টুকটাক ফান্ডামেন্টাল কাজ করার কারণে এখানে অন্যান্য সাইট থেকে রিকমেন্ডেশন হিসেবে, সাপোর্ট হিসেবে ধরেন 10 মার্ক পেয়েছে, হোম পেজটা 10 পয়েন্ট পাইছে। 10 পয়েন্ট যদি পেয়ে থাকে, এখন হোম পেজে কন্টেন্ট নাই, এই কন্টেন্ট না থাকে ওই 10 পয়েন্ট তো হোম পেজে আমাদের লাভ নেই, আমাদের র্যাঙ্ক হয়তো বিভিন্ন পোস্টের উপরে। তো এই 10টা পয়েন্ট যে আমরা প্রথম দিকে পাচ্ছি কাজে লাগে না। তো এটা 10 পয়েন্টকে যদি আমি আমার পোস্টটার ভিতরে নিয়ে যাই, এই জোসার এইগুলোর মধ্যে ভাগ করে দিতে চাই, এটার মধ্যে ভাগ করে দিতে চাই, এটার মধ্যে ভাগ করে দিতে চাই, এই 10টা পয়েন্ট হোম পেজ থেকে আমি বিচ্ছিন্ন করতে চাই, এখান থেকে নিয়ে সমস্ত পেজের উপরে পাওয়ারটা দিতে চাচ্ছি। এইটা একমাত্র উপায় হলো সাইজ স্ট্রাকচার যদি করা হয়, তাহলে আমরা খুব সহজেই এই 10 পয়েন্টটাকে দিতে পারবো। এবার ধরেন এই জুসিং এর মধ্যে একটা পোস্ট ধরেন, এই পোস্টটা 10 বেস্ট জুসার অফ 2021। এই পোস্টটা বিভিন্ন কারণে বা এটার উপর আমরা লিঙ্ক বিল্ডিং এর কাজ করছি, বিভিন্ন লিঙ্ক এটার উপর আমরা আনছি বিভিন্ন জনের কাছ থেকে, হয়তো টাকা খরচ করে লিঙ্ক নিয়ে আসি, অথবা আমরা ফ্রি রেতে আমরা হয়তো পেয়ে গেছি, এটা গেস্ট পোস্টিং হোক বিভিন্ন কারণে। এইটা ধরেন আমরা 20 পয়েন্ট পেয়েছি এই পোস্টটার কারণে। এই পয়েন্টটা যদি 20 পয়েন্ট পাই, শুধু এই পোস্টটা তো লাভ হইলো, আমার পুরো সাইটে তো এটার আন্ডারে আরো আছে, এটার আন্ডারে আরো আছে, এগুলোতে কোনো বেনিফিট হয় না। কিন্তু যদি সাইজ স্ট্রাকচার পর দাঁড়ায়, আমি যে কোনো একটা পোস্ট যদি বাই ডিফল্ট এটাকে কি হয় র্যান্ডমলি র্যাঙ্ক অটো পেয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে কোনো কিছু না করে অনেক পোস্ট অনেক কিওয়ার্ডের কারণে র্যাঙ্ক হয়ে যায়, অটোমেটিক র্যাঙ্ক পেয়ে যায়। তো এই যে র্যাঙ্ক পাওয়া মানে কিছু পয়েন্ট অর্জন করা, এই পয়েন্টগুলো যাতে সবাই যে পেজই করুক না কেন, আমার সাইটের মধ্যে যদি 30টা পেজ থাকে, 30টার যে কোনো 2টা যে কোনো 5টা
বা প্রথম দিকে 10টা পোস্ট করছি, 2টা র্যাঙ্ক হয়েছে, বাকিগুলো র্যাঙ্ক হচ্ছে না, ওই 2টার কারণে যাতে বাকি 8টা যে র্যাঙ্ক হয় না ওরা যেন সাপোর্ট পেয়ে আগায় যায়, অথবা 10টার মধ্যে 5টা র্যাঙ্ক পাইছে, 5টা পায়নি। এই যে 5টা পাইব আর 5টা পাইব না, ওই 5টা যে পাওয়ার পর একটা পয়েন্ট পায় বা গুগলের কাছে একটা যেটাকে রিং জুস বলা হয়, এই জুসটা যাতে বাকি সবার বেনিফিট পায়, সবাই ওটার হেল্প পায়, ওটার কারণে সবাই যাতে আগায় থাকে, সবাই র্যাঙ্কিং আস্তে আস্তে আসতে থাকে, এই টোটালটা ডিস্ট্রিবিউটর প্রক্রিয়াটা, এটা একমাত্র সাইজ স্ট্রাকচার প্রপারলি করলে পরে আপনি খুব অতি দ্রুত সময় সমস্ত পেজগুলোই এটার বেনিফিটটা পাবে এবং সমস্ত পেজগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং এর দিকে আসতে থাকবে। এইটা হলো আমাদের প্রথম যেটা। এইটাই হলো কি আমাদের যে বেনিফিটে আছে, যে প্যারেন্ট পেজগুলো আছে, একটা পেজের একটা সাইটে তো অনেকগুলো পেজের ভিতরে পেজ, পেজের ভিতরে পেজ, তা যে কোনো পেজে হোক না কেন প্যারেন্ট পর্যন্ত, মানে একটা রানারে একটা সাবের মধ্যে সাব, সবগুলোটা বেনিফিট থেকে বেনিফিটটা পায় সাইজ স্ট্রাকচার হয়ে। তারপর অথরিটিটা খুব দ্রুততার সাথে বাড়ে, কারণ হলো হোম পেজে আমরা ম্যাক্সিমাম প্রথম থেকে পাই বলছি, এরপরে 2-1টা পোস্ট হঠাৎ করে র্যাঙ্ক পেয়ে যায়। এই যে টোটালটা মিলে একটা পাওয়ার যে তৈরি হয়, অথরিটি যে সেটআপটা হয়, এটা খুব কি হয়, এটা খুব দ্রুত এবং এটা গুরুত্ব বহন করে টোটাল অথরিটি বাড়ানোর জন্য সাইজ স্ট্রাকচারটা খুব গুরুত্বের কাজ করে। তারপরে যেটা বলেন টপিক এবং রিলেভেন্সি, গুগল যখন ক্রলার আসে, ক্রলে আসার পর যদি সাইজ স্ট্রাকচার কোনো সাইটে পেয়ে যায়, টোটালি সে বুঝতেই পারে এই সাইটটা টোটালি জোসারের উপর তৈরি করা, এই সাইটটা টোটালি ল্যাপটপের উপর তৈরি করা, এই সাইটটা টোটালি ফার্নিচারের উপর তৈরি করা, মানে এই যে তাকে যে বুঝতে সহযোগিতা করা, কারণ ও তো রোবট, রোবট তো মানুষ না, ম্যানুয়ালি না, ও রোবট আসে কি করবে, ওর কিছু নির্দিষ্ট প্যারামিটার আছে, ও ও যদি সেইভাবে পেয়ে যায় যে ইন্ডেক্সিং করার সময় দেখে যে আসলে টোটাল সাইটটা ল্যাপটপের উপরে, টোটাল সাইটটা জুসারের উপরে, তাহলে গুগল যদি স্পষ্ট বুঝতে পারে, বুঝতে তারা, তাহলে মানুষ যখন সার্চ করে ল্যাপটপের উপরে জুসার উপরে সার্চ করবে, তখন যাতে অতি সহজে আমার এই সাইটটা বা আমার এই পোস্টটাকে যেন গুগল প্রথম টপ 10-এর মধ্যে নিয়ে আসে। এইটা যদি কিভাবে করবে আমাদের, তাই গুগলকে সহজ করার জন্য এই সাইজ স্ট্রাকচারটা অনেক ভালো একটা কাজ দেয় গুগলকে বোঝানোর ক্ষেত্রে। তারপরে কি আছে দেখেন, আমাদের রিলেভেন্সের কথা যেটা বোঝাই, এবং আমাদের কি হবে, ইউজারের কাছে একটা ভালো বেনিফিট হবে। ইউজার একটা কাস্টমার আসার পর যখন এই সাইটে ঢুকবে, একটা পোস্টের সাথে রিলেভেন্ট আরো যখন পোস্ট পাবে এবং সে বুঝবে যে না আমি জোসার নিয়ে আমার যেহেতু প্রোডাক্ট কিনবো অথবা জোসার সম্পর্কে কিছু জানবো, তাহলে এই সাইটটা আমার কাছে একটা ভালো সাইট, তার কাছে ভালো ফিল হবে, কারণ জোসার আছে, ব্লেন্ডার আছে, এবং জোসারের রেসিপি কিভাবে তৈরি করে ব্লগে গিয়ে এরকম কথাবার্তা পাবে, সবগুলোর মধ্যে জুসার এবং ব্লেন্ডার শব্দগুলোও পাবে। এই যে জিনিসটা পাচ্ছে, একটা কাস্টমারের কাছে ভালো একটা ইনফরমেশন একটা ওয়েবসাইট হিসেবে বিবেচিত হবে। তো এই সার্বিকভাবে আমরা সাইজ স্ট্রাকচারের বেনিফিট গুলো জানলাম। তো এখন আমরা একটু স্ট্রাকচারটা দেখি। ধরেন একটা সাইটের যদি দিক থেকে সাইজ স্ট্রাকচার চিন্তা করে, আমরা ল্যাপটপ ফ্যান্স যদি আমরা একটা সাইট তৈরি করতে চাই, তাহলে আমাদের সাইজ স্ট্রাকচারটা কেমন হবে? এটা একটা হোম পেজ। হোম পেজ মিনিং হলো, আমি জোসারের সাথে দেখাই, হোম পেজ মিনিং হলো এটা হোম, এই হোম সরাসরি মেইন যে ইউআরএলটা, এটার মধ্যে টোটাল যে ডিজাইনটা এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা হোম পেজ, তাই না? আমরা যদি আমাদের একটা চলমান সাইট দেখাই, ফার্নিচার ধরেন, furniture.com যে এক্সাক্ট যদি আমি ইউআরএলটা রেখে, তাহলে যে পাতাটা আসবে সেটা হলো আমাদের হোম পেজ, ওটা আসতে থাক। ল্যাপটপ দিক যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথম যেটা হয় সেটা আমাদের দেখি, আমরা যদি এটা ইউআরএল করি, নেট আছে না নাই, যে নেট আছে সামহাউ, আচ্ছা আসতে থাক, আমরা জুসারটা দিয়ে বোঝাই, টোটাল ওটা একটা হোম পেজ। আচ্ছা, এখন এই হোম পেজের মধ্যে দেখেন কি আছে, ভাই কিছু শোনা যাচ্ছে না। স্ক্রিনটা চলে গেছে, হ্যাঁ?
ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেছে। স্যার এখানে ওনার কানেকশন সমস্যা। ভাই আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন সবাই? না 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 screen ভাই। দেখা যাচ্ছে না তো। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ভাইয়া বোধহয় ইয়াতে মানে নেটের মধ্যে নাই আর কি, ওনার বোধহয় নেট ডিসকানেক্ট হয়ে গেছে যার এটা- কারণে। ইব্রাহিম ভাই এখানে সমস্যা তো হতে পারে। হ্যাঁ জি 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 জি। আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? জি 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 স্যার শুনতে পাচ্ছি। এটা হবে নেটের প্রবলেম মেবি, মানে চলতে চলতে নাই হয়ে গেছে দেখে। কতক্ষণ পর্যন্ত শুনেছেন তা তো জানি না আমি। মোটামুটি বেশ আপনাদের কিছু। সাইটটা যে দেখাইছিলেন ওইখান পর্যন্ত, ওই যে ল্যাপটপের সাইটটা ওইখান পর্যন্ত। হোম সাইট আচ্ছা, হোম পেজে দেখাইছে। আমরা হোম পেজ পর্যন্ত ছিলাম, ঠিক আছে। আবার আসছি, সবাই সবাই আনমিউট করে দেন। এটা হলো আমাদের হোম পেজ। হোম পেজের সাথে দেখেন সাইজ স্ট্রাকচার যেটা, এটা হলো হোম পেজের ফিচার যে পোস্ট গুলো থাকে না, বায়ার রিভিউ, রিকমেন্ডেড প্রোডাক্ট অথবা ফিচার প্রোডাক্ট অথবা ব্লগ, দ্যাটস মিন এইগুলা, এই যে পোস্ট গুলা ট্রেন্ডিং পোস্ট হিসেবে যেগুলো দেখা যাচ্ছে, এটাকে যদি ক্লিক করি এই পোস্টে চলে যাব, এটাতে ক্লিক করে চলে যাব। আবার এখানেও দেখেন 3টা বাটন আছে, হাউ টু গাইড, রেসিপিস, গিয়ার রিভিউ। আমি যেটাতেই ক্লিক করি না কেন, এখান থেকে আমি ভিতরে ঢুকে যাব। হোম পেজটা আমাদের কেন রেকর্ডিং টেস্ট দরকার? হয়ে আছে মনে হচ্ছে, রেকর্ডিং টেস্ট হয়ে আছে। রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং আমার এখানে দেখাচ্ছে রেকর্ডিং অনগোয়িং আছে। অবশ্যই আমার 2টা রেকর্ডিং চলতেছে, অসুবিধা নেই, রেকর্ডিং থেকে যাবে। জি রেকর্ডিং দেখা যেতেছে। এরপরে আমি আরেকটা যে সাইট দেখাইলাম যে আমাদের আরেকটা প্রজেক্টে দেখেন হোম পেজটাও ইম্পর্টেন্ট, কতটা অনেকে হোম পেজ করেন না। হোম পেজটা দরকার কেন? কারণ আমি বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কমনলি আমরা অনেক দেখবেন অনেকে সাইট বানাইছেন, কোনো লিংক আপনি করেন নাই, কোনো ব্যাকলিংক করেন নাই, আপনার ব্যাকলিংক দেখাচ্ছে 100টা দেখাচ্ছে। বিভিন্ন সাইট আপনার এই তারা বিভিন্ন জায়গায় এটা রিপ্লেস করে রাখে। তো কমন যেগুলো ন্যাচারাল হয়ে থাকে, তো এই জিনিসটা প্রথম ইউআরএলটা পেয়ে থাকে অটো বাই ডিফল্ট। তো এখন ওই সমস্ত মিলা যদি 10 মার্ক পাই হোম পেজ, কারণ হোম পেজের মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে এই 10 নাম্বার কোনো কাজে আসে না। তাহলে এটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এই 10 পেজ আসার পরে এটার মধ্যে চলে যায়, এটার মধ্যে যায়, এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যেও যাচ্ছে, এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে, সব যতগুলো প্রথম পেজে আছে প্রত্যেকটা লিংক যেখানে আছে এগুলো অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। কিভাবে অটোমেটিক্যালি হয়ে যায়? আমাদের এটা হোম পেজ, এটা একটা ব্যানার আছে, এরপরে আমাদের এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট করা আছে, এটা ধরেন কিছু অ্যাড আছে। তাই আমাদের যদি এটা 10 পয়েন্ট পায়, এই পোস্টের মধ্যে এই পোস্টের মধ্যে এটা তিনটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাই হোম পেজের মধ্যে আমাদের কিছু জিনিস আনা দরকার। কোন জিনিসগুলো আনবো? যেগুলো আমাদের মেইন ক্যাটাগরি থাকবে সেই জিনিসগুলো আমরা হোম পেজের মধ্যে আমরা ফিচার আকারে রেখে দিব, যাতে হোম পেজ থেকে রোবট অথবা ইউজার যে আসুক না কেন এখান থেকে যাতে আমার ভিতরে ঢুকতে সহজ হয়। যেমন কেউ যদি জুসার কারো কাছে নাম শুনেও আসে, সরাসরি জুসার কিংস নাম শুনে সাইটে ঢুকছে ডিরেক্টলি, তখন আসে এখান থেকে সে গাইড যদি পড়তে চায় এখানে যেতে পারবে, এখান থেকে যদি ডাইরেক্ট ক্লিক করে ওইখানেও যেতে পারবে। তাকে সহজ করে দেওয়া সোজা কথা। এখানে আসার পর যদি রিসেন্ট পোস্ট পড়তে চায়, তো এভাবে যদি ডিরেক্ট এখান থেকে চলে যায় তাহলে সে সরাসরি পোস্টের মধ্যে পড়তে পারবে। তো এই স্ট্রাকচারটাই হোম পেজের মধ্যে আমরা ফিচার আকারে এগুলো রেখে দেওয়ার চেষ্টা করব। দেন এই যে ক্যাটাগরি আছে, বায়ার রিভিউ আমরা যদি একটা ক্যাটাগরি মনে করি, রিকমেন্ডেড প্রোডাক্টস অথবা সিঙ্গেল প্রোডাক্ট যেটা আমরা, সেটা আমরা একটা ক্যাটাগরি রাখতে পারি। এবং এটা ব্লগ অথবা হাউ টু, এই যেগুলো আমরা এক একটা ক্যাটাগরি হতে পারে অথবা এক একটা পেজ হতে পারে, দুইটা একই। আমরা হয়তো ক্যাটাগরি আকারেও আমরা এগুলো ডেভেলপ করতে পারি অথবা পেজ আকারেও আমরা ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা জিনিস রেখে রাখছি, আপনি এখানে অ্যাজ রিকোয়ার্ড ক্যাটাগরিজ অর পেজেস, আপনি যেভাবেই করেন একটা পেজের আন্ডারেও পোস্ট রাখতে পারবেন, আবার ক্যাটাগরি আন্ডারও পেজ অথবা পোস্টটাকে রাখতে পারবেন। ওটা কোনো বিষয় না, যে কোনো একটা মেনটেন করেন, হয় পেজ আকারে রাখবেন অথবা ক্যাটাগরি আকারে রাখবেন। আমরা তো প্র্যাকটিক্যাল দেখবো কিভাবে করব। এরপর এইটার আন্ডারে দেখেন আমার এখন এই সাইটটাকে যদি আমরা সাইজ ওভাবে কল্পনা করি, ভিজুয়ালাইজ করি, দেখেন laptopfunds.com হোম পেজের মধ্যে আমাদের এই জিনিসগুলো আছে। এবং এই দেখেন বায়ার রিভিউর মধ্যে আমাদের কি আছে, আনমিউট করে দেন ভাই সবাই। হ্যাঁ, এখন দেখেন বায়ার রিভিউর মধ্যে আমাদের যে এই যে কন্টেন্ট গুলো আছে, এই যে আমাদের পোস্ট গুলো আছে, দেখেন আমি এখানে কিছু এক্সাম্পল নিয়ে আসি 3টা করে। টপ 10 বেস্ট গেমিং ল্যাপটপ রিভিউ, এইটা থাকবে বায়ার রিভিউর আন্ডারে। এটা পেজ আকারেও থাকতে পারে, পোস্ট আকারেও থাকতে পারে। বেস্ট 5 ল্যাপটপ ফর স্টুডেন্টস, যেটা আমাদের কিওয়ার্ডের মধ্যে আছে, তাই না? এইটাও আমাদের এই রিভিউর আন্ডারে থাকবে, পেজ অথবা পোস্ট আকারে। 10 বেস্ট ল্যাপটপস ফর গ্রাফিক্স ডিজাইন, তো এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা আমাদের এইটার আন্ডারে থাকবে, একটার সাথে একটা এটার ভিতরে থাকবে।
এটা সিঙ্গেল প্রোডাক্ট যেটাকে এক কথা বলি, এই যে 202 অ্যাপেল, হুন্ডাই, এইচপি, এইগুলাও ঠিক এইটার মধ্যে আন্ডারে থাকবে। ব্লগের মধ্যে অথবা হাউ টু ডিফারেন্স বিটুইন গেমিং ল্যাপটপ ভার্সেস জেনারেল ল্যাপটপ, ইউ শুড নো টু বিফোর পারচেজিং এ গেমিং ল্যাপটপ, হাউ টু কিউইন এ গেমিং ল্যাপটপ উইদাউট টেকনিশিয়ান। এই যে ইনফরমেটিভ কিওয়ার্ড ব্লগ অথবা হাউ টুর মধ্যে থাকবে, সুন্দরভাবে অর্গানাইজ আকারে থাকবে। এক কথায় যদি সাইজ স্ট্রাকচার কি কেউ জিজ্ঞাসা করেন বা গুগলে সার্চ দেন, প্রথমেই বলবে লজিক্যালি কি হবে, প্রত্যেকটা কন্টেন্ট পুরো সাইটে যতগুলো থাকবে আপনি সবগুলো অর্গানাইজ সুন্দর চমৎকার ভাবে একটার সাথে একটা সুন্দর উপস্থাপন থাকবে, যাতে আপনিও বুঝতে পারেন। দেখেন রিভিউ গুলো রিভিউর আন্ডারে থাকবে, সিঙ্গেল গুলো সিঙ্গেল আন্ডারে থাকবে, ব্লগ গুলো ব্লগের আন্ডারে থাকবে, একটার সাথে একটা মিক্সচার হবে না, এগুলো পাথারি থাকবে না। এই জিনিসটা আমরা এভাবে মেনটেন করব। আর একটা পোস্টের মধ্যে কিভাবে সাইজ করব, এটা তো পুরো সাইটের মধ্যে সাইজ ওটা। আর একটা পোস্ট হিসেবে দেখেন, এইটা আমাদের সাইট ল্যাপটপ ফ্যান্স, একটা পোস্ট হলো টপ 10 বেস্ট গেমিং ল্যাপটপ রিভিউ। এইটা আমাদের কিওয়ার্ড, মানি কিওয়ার্ড। মানি কিওয়ার্ডটা আমরা 3000 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমার সাইটের মধ্যে আছে। এখন এইটার সাথে ইনফরমেটিভ বা ব্লগের মধ্য থেকে কিভাবে আমরা ইন্টারনাল লিঙ্ক করাবো সাইজ আকারে। ধরেন 3000 ওয়ার্ডের মধ্যে এটা আমাদের দেখেন বেগুনি কালার গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ইনফরমেটিভ পোস্ট, এটাও ইনফরমেটিভ পোস্ট, এটাও ইনফরমেটিভ পোস্ট। কি দেখেন ডিফারেন্স বিটুইন গেমিং ল্যাপটপ ভার্সেস জেনারেল ল্যাপটপ। আর একটা আছে ইউ শুড টু নো বিফোর পারচেজিং এ গেম, এক একটা ধরেন এটাতে আমরা 1500 ওয়ার্ডের একটা ইনফরমেটিভ কিওয়ার্ড আছে, কন্টেন্ট আছে। তারপরে ইউ শুড টু নো বিফোর পারচেজিং গেমিং ল্যাপটপ, এটাতে 1200 ওয়ার্ডের কন্টেন্ট আছে। হাউ টু কিন এ গেমিং ল্যাপটপ উইদাউট টেকনিশিয়ান, এটা 1000 ওয়ার্ডের আছে। তিনটা কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক ইনফরমেশন, ইনফরমেটিভ পোস্ট অথবা ব্লগ পোস্ট। এই তিনটা পোস্ট থেকে একটা মানি কিওয়ার্ডকে আমরা কিন্তু ইন্টারনাল লিঙ্ক করাইতে পারি, এটাকে স্ট্রং করাইতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন গুগল র্যাঙ্ক করে ইনফরমেশন তথ্যকে, মানি কিওয়ার্ড বা বেস্ট যে রিভিউ টাইপের কিওয়ার্ড, এই ধরনের কন্টেন্টের চাইতে এই যত ইনফরমেশন যেগুলো আছে এইগুলোকে সে প্রথম দিকে র্যাঙ্কে নিয়ে আসে, অতি সহজে র্যাঙ্ক পাওয়া যায়। এখন অসুবিধা নাই, আমি যদি এই একটা কন্টেন্ট 1500 ওয়ার্ড, এই একটা কন্টেন্ট 1200 ওয়ার্ড, এই একটা কন্টেন্ট 1000 ওয়ার্ড, তিনোটার মধ্যে যদি আমি এইটাকে সাপোর্ট দিতে পারি, ইন্টারনাল লিঙ্ক করাইতে পারি, তাই তো হয়ে গেল। এখানে 100 জন মানুষ আমার এই পোস্ট পড়ার জন্য আসে, এখানে 100 জন আসে, এখানে 100 জন আসে, 300 জন মানুষকে যদি আমি ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে অন্তত 10% যদি 30 জনকেও এটার মধ্যে নিয়ে আসতে পারি, কাস্টমার তো এটা তো পামু এবং পারচেজ করার জন্য আমার বেনিফিট ওরা কাজে লাগবে। শুধু তাই না, এই পোস্টে গুগল 10 পয়েন্ট দিয়েছে, এই পোস্টে গুগল 10 পয়েন্ট দিয়েছে, এই পোস্টে গুগল 10 পয়েন্ট দিয়েছে। এই 30 পয়েন্টের একটা পাওয়ার যেটা, এটা এই পোস্টটা অটোমেটিক্যালি পেতে থাকবে। অটোমেটিক্যালি এইগুলোর সাথে এটা ধরেন টপ, এটা ধরেন 10 এ আছে, এটা 12তে আছে, এটা 15তে আছে পজিশনে। এই তিনটার এভারেজ পজিশনের কারণে এটা দেখবেন 10 থেকে 15 এর মধ্যে চলে আসছে। তো এই যে সাইজটা পোস্টের মধ্যেও করতে হবে। কিভাবে করে, এই পোস্টের মধ্যে আপনি নিচে অথবা মাঝে অথবা কোন এক জায়গায় লিখলেন, ইফ ইউ লুকিং ফর বেস্ট গেমিং ল্যাপটপস দেন উই অলরেডি হ্যাভ ডিটেইলস রিভিউ অন দ্যাট। এই কথার উপর একটা লাইন লিখলেন, লাইন লেখার পর এখানে একটা অ্যাঙ্কর যেটা ইন্টারনাল লিঙ্ক করেছেন বেস্ট গেমিং ল্যাপটপস। আপনি তো এটা কিভাবে, এটা মানে যেটাকে অর্গানিক্যালি আপনি এখানে কোনো স্টাফিং করেন না, জোর করে বলেন নাই। আপনি যেহেতু একটা মানুষ পড়তে আসছে, গেমিং ল্যাপটপ আর ভার্সেস জেনারেল ল্যাপটপের মধ্যে তফাৎটা কি, তো তফাৎ যেহেতু এখানে গেমিং ল্যাপটপ একটা মানুষ খুঁজতেছে, জানতে চাচ্ছে গেমিং ল্যাপটপের সাথে ওটার পার্থক্যটা কি, বলতে বলতে আমি আমার বলে দিতেছি তুমি কি বেস্ট গেমিং ল্যাপটপ খুঁজতে চাও, তাই আমাদের কাছে অলরেডি একটা রিভিউ আছে এটার উপরে। তখন এইটার সাথে এই যে গেমিং ল্যাপটপ একটা কি করলেন, ইন্টারনাল লিঙ্ক করাই দিলেন এই পোস্টটা থেকে, যাতে মানুষ এখানে আসতে পারে। আর এখানে আসলে তো আমার অ্যামাজনে যাওয়ার রাস্তা আছে, বাটন আছে, প্রোডাক্ট আছে, সবই পাবে। আর একটা পোস্টের মধ্যে এখানে আমার বিষয় ছিল ইউ শুড টু নো পারচেজিং গেমিং ল্যাপটপ কেনার আগে। এখানে ধর আমি 8টা-10টা পয়েন্ট দিলাম, গেমিং ল্যাপটপে কি কি জিনিস দেখতে হয়, এটা গরম হয় কিনা, কতক্ষণ ব্যাকআপ থাকে, এটা র্যাম কত, হার্ড ডিস্ক কত, ক্যাপাসিটি কেমন, কতক্ষণ পর্যন্ত খেলা যায়, এইগুলোর মধ্যে পয়েন্টের মধ্যে আমি কোন এক জায়গায় বললাম when you decided to purchase a gaming laptop we already have a list। আমি এখানে আরেকটু অন্যভাবে বলে দিলাম। এখন যেহেতু সব পারচেজের আগে গেমিং ল্যাপটপ, এই কাস্টমার তো গেমিং ল্যাপটপ কেনার আগে, পারচেজ করার আগে জানতে চাইছে, এই জন্য সেই এই র্যাঙ্ক করার কারণে আমাদের সাইট থেকে ইনফরমেশন পেয়ে গেছে। কোন ব্যক্তি শুধু জানতে আসছে, কিনা কাটে হোক আর না, সে ভার্সেস জানতে আসছে এই ল্যাপটপের সাথে জেনারেল ল্যাপটপের তফাৎটা কি। এই পোস্টের মধ্যে দেখেন কিভাবে কিনছে এখন বেচার বা কিনবে, পরিষ্কার জানতে চাচ্ছে, হতে পারে এরকম। হাউ টু কিন এ গেমিং ল্যাপটপ উইদাউট টেকনিশিয়ান, ছাড়া কিভাবে নিজে নিজে পরিষ্কার করবে, সেখানে আমরা বলে দিলাম হিয়ার এ লিস্ট অফ 10 বেস্ট গেমিং ল্যাপটপস হুইচ ইজ ভেরি ইজি টু ক্লিন।
প্রত্যেকটা পোস্টের সাথে একটা সিমিলার রাখা চাই। তো দেখেন এটা তো ক্লিন নেই কথাবার্তা বলতেছে, এখানে আমরা বলে দিচ্ছি যে 10টা আমাদের কাছে গেমিং ল্যাপটপ আছে যেগুলো সহজেই ক্লিন করা যায়, ওতে আপনি সহজে পরিষ্কার করতে পারবেন। এটার সাথে আমরা 10 বেস গেমিং ল্যাপটপে একটা এই কথাটার উপরে অ্যাঙ্করিং করে আমরা এখানে এই পোস্টটাকে দিলাম। তাহলে 3টা ইনফরমেটিভ পোস্ট কিন্তু আমরা একটা মানি কিওয়ার্ডকে সহজে দিতে পারতেছি। এবং এই যে প্রক্রিয়াটার মধ্যে এখান থেকে লিংক, এখান থেকে লিংক, এখান থেকে লিংক ডিরেক্টলি এটার মধ্যে গেছে, এটাকে বলা হয় সাইজ স্ট্রাকচার অ্যাজ এ পোস্টের ভিতরে। তাই পোস্টটা আমরা কিভাবে সাইজ করবো, যদি এভাবে কেউ করতে থাকেন একটা পোস্ট এভাবে অপটিমাইজ, সাধারণত করবেন কি একটা মানি কিওয়ার্ডের সাথে 2টা, পারতপক্ষে 3টা, না হলে একটা তো করলে আরো ভালো। এটা সাপোর্ট হিসাবে আপনার খুব ওই যে মানি কিওয়ার্ডকে র‍্যাঙ্ক করার জন্য দ্রুত কাজে লাগবে এই বিশেষ করে ইনফরমেটিভ কিওয়ার্ড গুলা। তো এটা হলো সাইজ স্ট্রাকচার টোটাল সাইটের উপর, এটা হলো একটা পোস্টের মধ্যে সাইজ স্ট্রাকচার। তাহলে এটা হলো আমাদের সাইজ ও স্ট্রাকচার। তাই আমাদের কি কি টপিক ছিল, আমরা সাইজ স্ট্রাকচার এবং বেনিফিট সম্পর্কে জানলাম। এখন আমাদের কি করে, এখন প্র্যাকটিক্যালি আমাদের সাইটটা বানাইতে হবে। তো আমরা আজকে অল্প কিছু কাজ করব, যেহেতু আমরা 40 শুরু করছি, এখন আমাদের কাছে প্রায় 20 মিনিট আছে 10টা 40 পর্যন্ত। এই 20 মিনিটের মধ্যে আমরা এই 3টা জিনিস খুব সহজেই করতে পারবো। যারা গত ক্লাসে আমার সাথে অ্যাটেন্ড করেছেন তারা আমাদের এলিমেন্টর কিভাবে সেটআপ দেওয়া হয়েছে, তারপর ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা হয়েছে সবকিছু আমরা দেখছেন, ডোমেইনের সাথে হোস্টিং কিভাবে প্রপাগেট করতে হয়, এগুলো কিন্তু আমাদের গত ক্লাসের ভিডিওর মধ্যে আছে। আমাকে কে যেন বলছে যে আমাদের গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি, আমার মনে হয় সে দেখেন নাই। আপনারা দেখবেন আমাদের ব্যাচ 4 এর কোন ক্লাসকে আপলোড করা বাকি আছে, ঈদের আগে ক্লাস হয়েছে বাট ক্লাসরুমে নাই, এরকম কিছু আছে? আমার মনে হয় না, কারণ এখানে দেখেন 8 নম্বর ক্লাস পর্যন্ত অলরেডি করা আছে, যেখানে ডোমেইন, হোস্টিং, পারচেজ, ওয়ার্ডপ্রেস সেটআপ, এলিমেন্টর সেটআপ সবকিছু এখানে কিন্তু এই ভিডিওর মধ্যে অলরেডি দেওয়া আছে। যারা এখনো দেখেন নাই তারা এটা দেখবেন, এইটা দেখার পরেই কিন্তু আজকে আমাদের সেকেন্ড পার্টটা হচ্ছে। সেকেন্ড পার্টের মধ্যে আমরা এই কাজগুলো করতেছি। এখন প্রথম পার্ট যদি না আসেন তাহলে কিন্তু এলিমেন্টর সেটআপ দাও বুঝবেন না, আর হেডার ফটোটা আজকে আমরা করব, বা আরো কি কি কাজ বেসিক যে ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু সেটআপ বা কিছু টিক চিহ্ন উঠানোর ব্যাপার স্যাপার আছে, এগুলো ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আজকে আমরা তার পরের অংশ থেকে আমরা শুরু করব। এখন আমরা পেজ ক্রিয়েট করব, আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব, আমরা কিছু মেনু করব এবং আমরা হেডার ফটো তৈরি করব। কিসের উপরে? আমরা জাস্ট এই যে আমাদের কাছে একটা লিস্ট আছে, আমরা এটা ড্রাফট হিসেবে বানিয়ে রাখছি, আমরা এটার উপর আমরা সাইটটাকে ডেভেলপ করব। তাহলে আমাদের সাইটে চলে যাই। আমি একটা সাইট এখানে নিয়েছি, সেই সাইটটা হলো ধরেন এটা একটা সাইট, এই সাইটের বর্তমান অবস্থা thebuyerassist.com। এটা একটা ভবিষ্যতে কি হবে, অথরিটি সাইট হবে। তো আমরা এটা দিয়েই বোঝাচ্ছি, আমরা এটাকে সিঙ্গেল আপাতত বানাইতেছি, এটা একটা ডেমো। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট যে থিমটা দেওয়া আছে, এই থিমটা দেওয়া আছে, এটা সবাই প্রথমে এভাবেই দেখবেন। ওয়ার্ডপ্রেসে যখন নতুন একটা থিম সেটআপ করবেন, এখন নতুন এডিশনে এই থিমটাই দেখতে পাবেন। তো আমাদের এই থিমটা দরকার নাই, এই থিমটা ফেলে দিয়ে অথবা দরকার খাওয়ারও দরকার নাই, আমাদের এটা বাই ডিফল্ট যেটা আছে ওটা থাক। আমরা একটা ফ্রি যে আছে সেই ফ্রি থিমটা ইনস্টল করব, ওইটার মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইন করব। কি রকম ডিজাইন? আমরা হয়তো এটাকে কপি করতে পারি, আমরা এটাকেও কপি করতে পারি, অথবা আমাদের নিজের যদি কোনো পছন্দ থাকে, যার যেরকম পছন্দ যেভাবে চাবেন সেভাবেই করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা যাই আমাদের এটার মধ্যে ঢুকে আমরা কি করব, আমাদের এলিমেন্টর তো সেটআপ দেওয়াই আছে গত ক্লাসে। এখন আমরা কি করব, এখানের মধ্যে একটা থিম দরকার, থিম অলরেডি আমরা ফ্রি থিম নিব। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমে যাচ্ছি, অনেকগুলো থিম আছে, আপনি আমার কাছে যেটা পছন্দ জেনারেট পেজটা আমরা ইউজ করি, লাইট ওয়েট, এটা আমাদের ফ্রি হিসাবে আছে, খুব ভালো। যাদের কাছে যদি কেউ থেকে থাকে বা প্রিমিয়ামটা তারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের প্রিমিয়ামটা দরকার হয় না, কারণ আমাদের যেহেতু এলিমেন্টর আছে, এলিমেন্টর দিয়ে আমরা প্রিমিয়ামের মতোই সবকিছু ব্যবস্থা করতে পারবো। তাহলে থিম অবশ্যই একটা লাগে, সে পেইড থিম হোক আর ফ্রি থিম হোক, একটা ওয়েবসাইট সেটআপ করার জন্য, ওয়েবসাইট ডিজাইন করার জন্য যে কোনো একটা থিম লাগবে। যে থিমটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনারা যদি কেউ বলেন ওই থিম থাকলে অসুবিধা কি ছিল, দেখেন এক একটা থিমের কিছু বেসিক কাঠামো থাকে। যেমন আমি এই থিমটা যদি আগেরটা একটু দেখি, যেটা আমরা একটু এই অবস্থায় যদি ভিজিট করি সাইটটা, এখানে প্রথমে দেখেন নাম আছে, এবার আমাদের সো ইওর ট্রাস্টেড পারচেজ পার্টনার, এখানে নাথিং হিয়ার এরকম একটা ডিজাইন আছে, যেখানে রিসেন্ট পোস্ট এরকম দেখা যাচ্ছে। আর এইটাকে যদি আমরা এখন যে থিমটা দিলাম, এটা যদি অ্যাক্টিভ করে দিই, একটু চেঞ্জ আসবে। প্রত্যেক থিমের বেসিক কিছু জিনিস কাঠামোগত চেঞ্জ থাকে। তো এইটা আমাদের যেহেতু অ্যাফিলিয়েট সাইট, এটার জন্য এই থিমটা খুবই ভালো কাজ করে। দেখেন আমি যদি এটা রিফ্রেশ করি, এখন দেখেন টোটাল আগেরটা চেঞ্জ হয়ে এখন এই যে ডান পাশে এরকম আকারে থাকবে,
এবং এর ভিতরের মধ্যে পোস্ট থাকবে এবং এটা আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবো, এটা আমরা গুছাইতে পারবো। তো এই হলো আমরা প্রথম কাজ হলো একটা থিম নিলাম, যেটা হলো জেনারেট পেজের ফ্রি থিমটা নিলাম। এরপর আমরা থিম দেওয়ার পর আমাদের প্রথম কাজ হলো কিছু পেজ ক্রিয়েট করা এবং ক্যাটাগরি ক্রিয়েট করা। দেন আমরা ফাইনালি একটা মেনু তো আমরা সবাই জানি যে এগুলো মেনু, এই যে মেনু, তারপর এই যে সব এগুলো মেনু দেখেন, এখানে ফার্নিচার রিভিউজ, এখানে মানি কিওয়ার্ড গুলো থাকবে, টপ ব্র্যান্ড, এখানে হয়তো সিঙ্গেল প্রোডাক্ট রাখা হবে, গাইডের মধ্যে হাউ টু টাউ থাকতে পারে, অ্যাক্সেসরিজ বিভিন্ন এই ল্যাপটপ বা ফার্নিচার অ্যাক্সেসরিজ থাকতে, ব্লগের মধ্যে ব্লগ থাকতে পারে। এখানে যে যেরকম যার দরকার সেই অনুযায়ী আপনারা ক্যাটাগরি তৈরি করবেন। তো আমরা আমাদের এইটা অনুসারে আমরা একটু মেনু মানে ই করবো, ম্যান্ডেটরি পেজ যেগুলো দরকার সেটা আমরা তৈরি করি সাইটের মধ্যে। পেজটা কোথায় থাকে, আমরা যদি এটার মধ্যে যাই দেখেন যে পেজ বাম পাশে আমি একটু যদি হালকা করে নামগুলো বলি, প্রথমে ড্যাশবোর্ডের মধ্যে টোটাল চিত্রটাই ড্যাশবোর্ড। এটা যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি টোটালটাই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে যা যা সেটআপ দেবো, ইনস্টল দেবো, কোনো যদি আপকামিং আপডেট থাকে সব এখানে শো করে। এরপরে পোস্ট, আমরা যখন কন্টেন্ট হাতে পাবো, আর্টিকেল পাবো, তখন তো পোস্ট করতে হবে, তখন আমরা এই ফিচারটা কাজে লাগাবো। মিডিয়া, আমরা যত ইমেজ ভিডিও যদি আপলোড দেওয়া দরকার হয়, কোনো পিডিএফ ফাইল দরকার হয় আপলোড দেওয়ার, তখন এই মিডিয়ার মধ্যে এগুলো সবকিছু সংরক্ষণ মানে এখানে সংরক্ষিত থাকে। পেজ যে আমরা তৈরি করবো, যে হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজে আমরা মেনুটা ইউজ করবো। প্রত্যেকটাকে মেনু মনে করেন, ওয়ার্ডপ্রেসের মেনু বলতে পারেন। কোনো কেউ যদি আমাদের সাইডে কমেন্টস করে, কমেন্টসের রিপ্লাই কোথা থেকে দেবো, দেখবো কোথা থেকে, সব কমেন্টস এর মধ্যে সে জড়ো হতে থাকবে। এলিমেন্টের অপশনটা আমাদের ওই প্লাগইনটা সেটআপ দেওয়ার কারণে এই মেনুটা আমাদের কাছে অ্যাড হয়েছে, এখানে ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড হচ্ছে। টেমপ্লেট এলিমেন্টের আন্ডারে আছে, এটা ওয়ার্ডপ্রেসে না, এটা এলিমেন্টের সেটআপ দিয়ে এলিমেন্টের যে বাই ডিফল্ট টেমপ্লেট গুলো আছে সেটা এটার মধ্যে আছে। অ্যাপিয়ারেন্স, এটা একটা অপশন মেনু, এটা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট থাকে। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম আছে, থিমকে কাস্টমাইজ করা, উইজেট যা যা করা, মেনু ক্রিয়েট করা সব এখানে আছে। প্লাগইন ফ্রি প্লাগইন বলেন আর পেইড প্লাগইন বলেন বা কাস্টমাইজ প্লাগইন, এই অপশন দিয়ে আমরা প্লাগইন আপলোড দিব, ডিলিট করব, যা যা দরকার এখানে করব। ইউজার, এখন সাইট আপনার একা, আপনার বন্ধু আরো 3 জন আছে বা 10 জন আছে, টিমে কাজ করেন, তাদেরকে তো এখানে এক্সেস দিতে হবে, সেটার অপশন হলো ইউজার থেকে আমরা তাদেরকে এক্সেস দিতে পারবো, তাদেরকে অ্যাড করতে পারবো। টুলস এর মধ্যে কিছু কমন সেটআপের ব্যাপার আছে, কমন কিছু আছে, যখন আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করি সেই প্লাগইনের ডিটেইলস ফিচার সুযোগ পাওয়ার জন্য টুলস এর মধ্যে আস্তে আস্তে আমাদের এখানে জমা হতে থাকে, বা এক্সপোর্ট ইম্পোর্টের যখন ব্যাপার স্যাপার হয় তখন এই টুলস মেনুটা লাগে। এবং ওয়ার্ডপ্রেসের কিছু সেটিংস আছে, ধরেন আমাদের জেনারেল এক একটার মধ্যে এক একটা আছে, ডিটেইলস আমি অতটা যাচ্ছি না, আমাদের যেখানে যেটা লাগবে সেভাবে আমরা করব। আমাদের কমন গত ক্লাসে দেখছি যে রিডিং আমরা প্রথমে এসে দুইটা জিনিস করতে হয়, একটা হলো এখানে ফুল টেক্সট থাকে এটা দেওয়া, আর এখানে এই টিকটা থাকে না, এই টিকটা দিয়ে রাখা। কারণ কি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন, আমরা তো এখানে কোনো পোস্ট বা কন্টেন্ট নাই বা রেডি না, এখন যদি গুগল এই সময় আসে তাহলে কি করবে, আমার সাইটে কিচ্ছু পাবে না, ব্ল্যাঙ্ক, সে শুধুমাত্র ইন্ডেক্সিং বা ডট একটা সাদা একটা পেজ সে স্ক্রল করে ইন্ডেক্সিং করে ফেলবে। তা আমরা এটা ডিসকারেজ করে রাখবো, এটা প্রথম কাজ। এই সেটিংস থেকে রিডিং, এরপর আছে পারমালিংকে আসবো। পারমালিংকে ডে এন্ড ইন নেমের মধ্যে থাকে, এটা এসইও ফ্রেন্ডলি করার জন্য আমরা পোস্ট নেম, এগুলো ডিটেইলস কন্টেন্ট ক্লাসে আমরা ক্লিয়ার করবে কেন এই জিনিসটা লাগতেছে আমাদের। পোস্ট নেমের মধ্যে দিয়ে এসে আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিব। এই দুইটা আমাদের কমন, এটা হবে সেটিং এর দুইটা আমাদের প্রথম, আর দরকার হচ্ছে না এখানে। আর পোস্ট আর পেজের মধ্যে দেখেন কিছু ডেমো থাকে, আমরা গত ক্লাসে এগুলো ডিলিট করে ফেলেছি, এখানে কিছু নাই। ট্রাস্টের মধ্যে জমা আছে যেগুলো বাই ডিফল্ট ছিল, এগুলো আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিই, আমরা কোনো হাবিজাবি রাখার দরকার নাই। পেজের মধ্যেও আসি, পেজের মধ্যে দেখেন এই যে ট্রাস্টের মধ্যে দুইটা বাই ডিফল্ট যেগুলো ছিল ওগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি, আমাদের এগুলো দরকার নাই। এখন পুরো নিট অ্যান্ড ক্লিন একটা সাইট আছে, কিছুই আপাতত নাই। এখন এইটার মধ্যে আমরা এই জিনিসটা তৈরি করব, কমন কিছু পেজ, কমন কিছু আমাদের দরকার অনুসারে ক্যাটাগরি অথবা পেজ তৈরি করব, দেন আমরা মেনু তৈরি করব। কারণ আমাদের একটা লাস্টের অপশন আছে, দেখেন আমরা যদি এটা দেখি, পেজ ক্যাটাগরি ক্রিয়েশন লাইভে দেখবো, মেনু ক্রিয়েট করা লাইভে দেখবো, হেডার ফুটার আমরা লাইভে দেখবো। এই তিনটা কাজ আমরা বাকি 10-15 মিনিটে করে ফেলি। আচ্ছা আমরা যাই, প্রথমে পেজ আসি, আমাদের পেজ দরকার, এই যে পেজ অপশন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। এখন কি কি পেজ লাগবে আমাদের সামনে তো আছেই, আমাদের কি কি পেজ আমরা দেখে হোম আমরা কপি করে নিয়ে আসা, তো আমরা এখানে রেখে দিই, মানে হাতে রেখে দিচ্ছি, এটা আপাতত একটু এগুলো বন্ধ করে দেই। আমরা কি করব, এই যে অ্যাড টাইটেল, এখানে আমরা হোম এটা রাখার পরে আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ একটা পেজ হলো। আবার এই যে ওয়ার্ডপ্রেসের যে লোগোটা আছে আমি এখানে আবার ক্লিক করে দিই, এখানে আবার অ্যাড নিউ আরেকটা অ্যাড করব, হোম কিন্তু অলরেডি এসে গেছে আমাদের। এরপরে কি আছে, অ্যাবাউট আস, যারা নতুন তারা খেয়াল করেন এগুলো, অ্যাবাউট আস। এরপরে আমরা আবার আরেকটা পেজ নিব এখান থেকে, অ্যাড নিউ,
কন্ট্রাক্টার্স পাবলিশ করে দিচ্ছি। এরপরে আমাদের দরকার হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি এরপরে আমাদের আছে কি কি আর আছে, অ্যাবাউট আস প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার আছে, এটা আমরা কপি করি, অ্যাড নিউ অ্যাফিলিয়েট ডিসক্লেমার আমরা একটা পোস্ট করি। এরপরে আমাদের আছে টার্মস অফ সার্ভিসেস মেবি। আচ্ছা আমরা এটা আরেকটা পেজ তৈরি করি, অ্যাড নিউ, এটা আমরা পাবলিশ করে দিচ্ছি। আমাদের কি হলো এখন দেখেন, এই পেজগুলো আমরা কি এখন দেখতে পাবো সাইটে গিয়ে? আমরা একটু ট্রাই করি, আমরা দেখতে পাবো কি পাবো না, আমরা একটু ভিউ করে দেখি। দেখেন আমাদের এই যে টার্মস অফ সার্ভিসেস, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, যেগুলো আমরা ক্রিয়েট করছি প্রত্যেকটা এক একটা পেজ। গুগল যদি আমাদের সাইটে স্ক্যান করতে আসে তখন আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে পেজ হিসাবে জানবে, পড়বে এবং সে ইন্ডেক্স করবে। আচ্ছা তাহলে আমাদের এই কাজটা হলো পেজ বানানো হলো, তাই না? এখন আমাদের কিছু তো ক্যাটাগরি অথবা আরো পেজ বানাইতে পারে, আমরা আরো নতুন একটা ক্যাটাগরি আকারেও নিতে পারি, পেজ আকারেও নিতে পারি। তো আমি বেসিক্যালি এগুলো ক্যাটাগরি আকারে নেই, আমি পেজ আকারে নেই না। আমি যেগুলো আমি যেভাবে আপনারা বানাইতেছি সেভাবেও তৈরি করতে পারেন, অথবা আপনার পেজ আকারেও নিতে পারেন। এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ক্যাটাগরির দিকে আসি। এটা পোস্টের আন্ডারে দেখেন ক্যাটাগরি। ক্যাটাগরি মিন এই যে আমাদের এই ক্যাটাগরি গুলো আছে, ল্যাপটপ রিভিউ, হাউ টু অথবা বেস্ট সেলার, এই তিনটা জিনিস দেবো এবং আমরা এই তিনটা নিয়ে আর একটা তিনটা আমাদের মেনু লাগবে, যেহেতু ক্যাটাগরি আমরা তৈরি করি। এটা আমরা ক্যাটাগরি কোথায় পাবো? পোস্টের মধ্যে ক্যাটাগরি। ক্যাটাগরিজের মধ্যে একটা তো বাই আনক্যাটাগরি বাই ডিফল্ট, এটাকে একটু এডিট করে দেন, এটাকে এডিট করে দিয়ে এটাকে কাজে লাগায় দেন। কি কাজে লাগাবেন? এটার নাম দেন ল্যাপটপ রিভিউ। এই স্ল্যাগের মধ্যে সেম জিনিসটা দিয়ে দেন, এখানে কোনো কিছু করা দরকার নেই, এটা আপডেট করে দেন। এই জিনিসটা কেন করলাম? এই জিনিসটা আমাদের এই যে যখন আমরা মেনু তৈরি করবো, ধরুন জুসার্কিং, এই যে জুসিং, এটা আমাদের ল্যাপটপ রিভিউ হবে। আমরা যদি একটু ল্যাপটপ গিফট দিয়ে দেখি, যেহেতু আমাদের ল্যাপটপ গিক্স, যেহেতু আমাদেরও এটা ল্যাপটপের সাইট, তো তারা কি দিয়েছে দেখেন, এই যে বায়ার গাইডস, রিভিউজ, হাউ টু, তা আমরা কি দিলাম? আমরা আমাদের সাইটে ল্যাপটপ রিভিউজ দিলাম। আর ভিআই এখানে রিভিউ এস দেওয়া আছে, আমরা একটু দেখে আসি, এস দেওয়া আছে, তা আমরা এসটা দিয়ে দিই, আপডেট করে দিচ্ছি। আচ্ছা তা আমরা এখানে এস দিলাম। এরপরে হাউ টু দিয়ে তারাও শুরু করছে, আমরা হাউ টু দিয়ে রাখতে পারি। তা আমরা আর একটা ক্যাটাগরি, তাহলে আর একটা ক্যাটাগরি গো টু ক্যাটাগরি, এবার এই যে বাম পাশে দিচ্ছি, কারণ এই ওটা কিন্তু এডিট করে দিয়েছি, আগে বাই ডিফল্ট যেটা থাকে আনক্যাটাগরাইজ, ওইটাকে আমরা এডিট করে আমাদের ল্যাপটপ রিভিউজ। এবার আমরা দেব হাউ টু, আমরা এটুকু রাখলাম, এখানে সেমটাই দেবো কপি করে। এটা আমরা অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন এই পাশে আরেকটা আসছে, তাই আমাদের দুইটা হাউ টু। এরপরে আমরা আর কি আছে এখানে, আমরা এখানে বেস্ট সেলার দিতে পারি, আমরা দিতে পারি বেস্ট SEWER, অথবা আবার চয়েস দিতে পারেন যে কোনো একটা, তারা ফিচার হিসাবে মেবে দিয়েছে, এই যে ফিচার, এখানে ফিচারের মধ্যে সিঙ্গেল প্রোডাক্ট থাকে, তা আমরা আমাদের মতোই দিলাম, আমাদের বেস্ট সেলার। অথবা আপনি টপ ব্র্যান্ড দিতে পারেন, যে ভালো যেগুলো হতে পারে, বিভিন্ন ভাবে দিতে পারেন টপ ব্র্যান্ড, যে ভালো ভালো ব্র্যান্ডের ল্যাপটপ এখানে আছে, তা আমি বেস্ট সেলারে যা বেশি প্রেফার করি, বেস্ট SEWER, বেস্ট সেলার। আর কিছু তো দরকার নেই, এখানে সেম জিনিসটা অ্যাড নিউ ক্যাটাগরি। এরপরে আপনারা কি দিতে পারেন, এখানে আছে হাউ টু, তো আমরা হাউ টু আর ব্লগ একই জিনিস, যে কোনো একটা, অথবা দুইটা দুই ভাবে, হাউ টু দিয়ে শুধু ইনফরমেটিভ দিতে পারেন, ব্লগের মধ্যে অন্য কিছু লিখতে পারেন, কেউ দুই ভাবে দুই জায়গাতেই করে। তো আমি হাউ টুর মধ্যে ব্লগও রাখবো, মানে এই যে পোস্ট গুলো আমার আছে, আমি এইগুলা এবং এইগুলা দুইটা একত্রিত হাউ টুর মধ্যে রাখবো। আচ্ছা এরপরে আমাদের আর কি থাকার কথা, আমাদের আর কি আছে এখানে, এটা কভার করেছি, এটা কভার করেছি, এটাও কভার করেছি। তা আমরা আপাতত দেখতে পাচ্ছেন এই তিনটা আপাতত থাক, দরকার যদি হয়, হ্যাঁ আমাদের ল্যাপটপ অ্যাক্সেসরিজ এটা রাখতে পারেন। তা আমরা এখানে ধরেন অ্যাক্সেসরিজটা আমরা দিতে পারি, অনেক তো ব্যাটারি ম্যাটারি চার্জ আছে না, আমরা এটা নিয়েও আমরা কথাবার্তা বলতে পারবো। অ্যাক্সেসরিজ আমরা একটা নতুন একটা অ্যাক্সেসরিজ, তাহলে আমাদের এই চারোটা ক্যাটাগরি হইল। ওকে, তাহলে আমাদের কি তৈরি করলাম, আমরা কিভাবে পেজ তৈরি করা হয়, আমরা পেজ তৈরি করলাম এবং এটা আলাদাই দিই, ধরেন এটাকে কপি করি, যেহেতু এটা আলাদা ব্যাপার।
আচ্ছা, পেজ ক্রিয়েশন, ক্যাটাগরি ক্রিয়েশন, এরকম কেন হইলো? আচ্ছা দেখ, পেজও করার জন্য ক্যাটাগরি হয়েছে, এত দরকার নেই ঝামেলা। এখন এই যে পেজ হইলো আর ক্যাটাগরি যে হইলো, এটা কেন ডিফাইন তো আলাদা আলাদা করতে হবে, তাই না? আমরা যদি এই সাইটটা একটু দেখতে চাই, একটু খেয়াল করবেন নতুনটা বিশেষ করে। এই যে আমাদের এই যে উপরে কিছু জিনিস আছে, এটা ধরেন যে ক্যাটাগরিও আছে, কোনোটা পেজ আকারেও আছে, আবার নিচে আবার কিছু কিছু জিনিস আছে, এগুলো তো ভিন্ন ভিন্ন জায়গায় তো সাজাইতে হবে আলাদা আলাদা হবে, তাই না? অথবা শো করাইতে হবে। এটাকে মেনু বলে। মেনুর মধ্যে আমরা ভাগ করে দিব, কিছু উপরে দিব, কিছু নিচে দিব। তো এই ভাগটা আমরা মেনুর মাধ্যমে করে থাকি। এখন দেখেন, আমরা যখন সবগুলো তৈরি করছি, এই অবস্থায় যদি আমরা একটু এটা রিভিউ করি আমাদের সাইটে, আমরা যদি রিফ্রেশ করি, আমরা যে পরে আরো কি দেখেন, ওই টার্মস অফ সার্ভিস হোম টম উপরে আছে, আর নিচে যেগুলো করছে এগুলো কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছে না, এগুলো দেখা যাচ্ছে না। আমরা এই যে দেখার সুযোগটা করব কি করে, মেনু যদি আমরা ক্রিয়েট করি, মেনু ক্রিয়েট করলে কি হবে, উপরের মেনুগুলো উপরের জায়গায় দিয়ে দিব, নিচের মেনুগুলো নিচে দিয়ে দিব, যেখানে যেটা দরকার শো করানো সেখানে দিব। এই প্রসেসটা মেনুর মাধ্যমে করা হয়। দেখেন এই সাইটের মধ্যেও নিচে কিছু আছে, উপরেও কিছু আছে। আবার এই সাইটের মধ্যে প্রত্যেকটা সাইটের উপরে নিচে দুই জায়গাতেই থাকে। উপরে সাধারণত মেন যেগুলো চোখে পড়ার মতো সেই পেজগুলো রাখা হয়, আর নিচে যদি কম দরকারি বলতে পারেন সেগুলো আমরা নিচের দিকে রাখতে পারি। মানুষ যদি নিচে থেকে কেউ ঢুকতে চায় পারবে, উপরে যদি, যেহেতু বেশিরভাগ মানুষ চোখের উপর থেকে পড়ে, যেন উপরে আমরা মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখবো, ঠিক আছে? এইটা করার জন্য আমাদের সর্বপ্রথম মেনু ক্রিয়েট করতে হবে। তো মেনুটা কিভাবে ক্রিয়েট করে, আমরা তো এখন আমাদের অলরেডি পেজ এবং আমাদের ক্যাটাগরি অলরেডি আছে। পেজ এবং ক্যাটাগরি, আমরা যদি আমাদের একটু ড্যাশবোর্ডের মধ্যে যাই, দেখেন এই যে ক্যাটাগরি গুলা, এবং আমাদের যদি পেজের মধ্যে যাই, অল পেজের মধ্যে আমরা দেখেন কতগুলো পেজ, 1 2 3 4 সবগুলো পেজ। আমরা এখন মেনু তৈরি করবো এই পেজ এবং ক্যাটাগরিকে নিয়ে, ঠিক আছে? তাই আমরা মেনুটা কোথায় আছে, অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনুটা থাকে, এই মেনু। আচ্ছা, এখন দেখেন বাই ডিফল্ট ও তো ওর মতো করে সাজাইছে, দেখেন দুনিয়ারটা আছে। আমি পুরোটা একবার পুরো সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমাদের এগুলো দরকার নাই, সব একবার বাদ। আমি ওর যে বাই ডিফল্ট অটোমেটিকলি আছে মেনুর মধ্যে, এগুলো আমি কি করব, রিমুভ সিলেক্ট আইটেম, সব রিমুভ করে দিলাম। আমার দরকার নেই, আমি নতুন করে ফ্রেশ করে মেনু তৈরি করবো আমার মতো করে। কিছু মেনুকে উপরে দেব, কিছু মেনুকে নিচে দেব। তা আমি যদি উপরে দেব, আপনি মেনুর নাম আপার মেনু দেন, অথবা আপনি মেইন মেনু দেন, আপনি যা মনে চায় তা আপনি নামও দিতে পারেন। আমি বোঝানোর ক্ষেত্রে মেইন মেনু মানে উপরে যেগুলো যাবে, সেকেন্ডারি মেনু বা ফুটার মেনু মানে নিচে যেগুলো থাকবে, আপনি আপার দিতে পারেন, ফুটার দিতে পারেন, টপ মেনু দিতে পারেন, ফুটার মেনু দিতে পারেন, আপনার যেটা মনে চায়। আমি মেইন মেনু দিলাম, অথবা আমি উপরে দেবো তো টপ মেনু দেব, যেটা টপে থাকবে, ওটা কোনো ইস্যু না। টপ মেনু দেখার পরে আমি ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে মানে এটা নামটা দিলাম, এখন এইটার মধ্যে কি কি থাকবে, টপে কি কি থাকবে, এই জিনিসগুলো আমাকে এখন ডিফাইন করে এই যে যেগুলো আমি রিমুভ করে দেব, ওইখানে এসে আমাকে প্রেস করতে হবে। তা আমাদের কি কি থাকবে, আমরা জানি হোম তো উপরেই থাকে, দেখেন এগুলো হোম, এই সাইটের হয়তো হোম করে নাই, হোম নাই, কিন্তু এটা হোম আছে, ম্যাক্সিমাম হোম পাবেন এগুলো অ্যাফিলিয়েট সাইটে। তা আমরা হোম রাখবো আমাদের জন্য। তা আমরা হোমটাকে খুঁজে, যে হোম আছে এটাকে টিক দিয়ে অ্যাড টু মেনু, যা টিক দিব এবং অ্যাড করবে, এই ডান পাশে চলে আসে অ্যাড টু মেনু। তাহলে আমরা টপ মেনুর মধ্যে একটা জিনিস নিলাম, হোম। আর কি কি আমরা রাখবো, এখানে স্যার, এখানে তারা রিভিউ গাইড এগুলো রাখছে, অ্যাবাউট আস কন্টাক্ট আসও রাখছে, এরাও অ্যাবাউট আস কন্টাক্ট আছে, আমরা দেখি রাখতেও পারি, নাও রাখতে পারি। তা আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করি। তা আমাদের ওই যে ক্যাটাগরি গুলো কোথায় আছে, এটা তো সব পেজ গুলো আছে। পেজ দেখেন, যে উপরে হেডিং দেখেন, পেজেস, পোস্টেজ, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরিজ। তা আমাদের পেজের মধ্যে শুধু হোমটাকে নিয়ে আসছি, অন্যরা দুইজনে অ্যাবাউট আস দিচ্ছে, কন্টাক্টও দিচ্ছে, এরাও অ্যাবাউট আসে কন্টাক্ট দিচ্ছে। আপনি যদি মনে করেন উপরেও দিবেন নিচেও দিবেন, দু জায়গাতেই দিবেন, তাহলে আপনি অ্যাবাউট আর কন্টাক্টে সিলেক্ট করেন, অ্যাড মেনু করে দেন, অসুবিধা নাই। আমি ওর মধ্যে দেখে আবার ইন্টারনেট কানেকশন কি হলো, অ্যাড টু মেনু, হ্যাঁ দেখেন চলে আসছে। তাহলে এখন এরপরে আবার আমাদের আর উপরে এই তিনটার পরে এর ভিতরে কিছু নাই উপরে দেওয়ার মতো। আমরা ক্যাটাগরির মধ্যে আছি, ক্যাটাগরির মধ্যে দেখি ভিউ অল, অ্যাক্সেসরিজ, বেস্ট সেলার, হাউ টু, সবগুলো আমাদের এখানে লাগবে, উপরে আমরা টপের মধ্যে রাখবো, সিলেক্ট অল, অ্যাড টু মেনু। তাহলে দেখেন আমাদের এখন টপে যে থাকবে, টপে কি কি থাকবে, আমরা একটু এখন রিঅ্যারেঞ্জ করে দিই, সাজিয়ে দিই।
আমরা জানি কন্টাক্ট আর আবার শেষে সবাই দিয়েছে, এটাও শেষে আছে এটাও শেষে আছে, তা আমরাও তো ওদের খেয়াল করা দরকার, সৌন্দর্যের ব্যাপার আছে। হোমটা প্রথমে থাক, এরপরে আমরা রিভিউটা দেখেন, এরপরে প্রথমে রিভিউটা আছে, গাইড মানে রিভিউ বা পরে দিচ্ছে, এটা ওরা এগুলো সব রিভিউ। আমরা রিভিউটাকে প্রথমে নিয়ে আসি, আমরা এই ল্যাপটপ রিভিউটাকে যে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ, কিন্তু খুব সিম্পল, ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটার সাথে একটা আবার জড়ায় গেলে সমস্যা, টেনে নিয়ে আবার এখানে লাগাই দেন, কোনো অসুবিধা নেই। এখানে ল্যাপটপ রিভিউ থাকবে হোমের পরে ল্যাপটপ রিভিউ, এরপরে দেন আপনি হাউ টু, পরে দেন এক্সেসরি বেস্ট সেলার প্রোডাক্টটাকে নিয়ে আসতে পারেন, আপনার মতো আপনি সাজাবেন। তারপরে হাউ টুটা নিয়ে আসতে পারেন, অ্যাক্সেসরিজটা নিয়ে আসেন। এরপরে ওরা কি করছে, অ্যাবাউট কন্টাক্ট, আমরাও তাই করি প্রথমে। এরপরে অ্যাবাউট, এখন দেখেন সাজায় আমাদের, যখন উপরে দেখাবে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এখানে উল্টা পাল্টা টার্মস অফ সার্ভিস আছে, হোম আবার মাঝে পড়ে গেছে, অ্যাবাউট প্রথমে, কন্টাক্ট এদিকে, এগুলো থাকবে না। এখন আমরা যত মেনু যেহেতু তৈরি করছি, এখন এগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে আশা করছি। আমরা এগুলো করে এখন কি করব, এখানে দেখেন মেনু সেটিং, এখানে আমরা অটোমেটিক্যালি একটা আছে অ্যাড এ নিউ লেভেল টপ, একটা আছে প্রাইমারি, আমরা এটাকে প্রাইমারি হিসেবে দেব, এটাই আমাদের মেইন যেহেতু টপটা। আমরা সেভ মেনু যদি করে দেই, আমাদের টপের মেনুগুলো আলাদা করে ফেললাম, কিন্তু এটা একটু সেভ, একটু ঘোরাটা শেষ হোক, আমরা রিফ্রেশ করে দেখব যে উপরটা ঠিক হয়েছে কিনা, এই যে উল্টা পাল্টাটা ঠিক মতো হয়েছে কিনা। আমরা এখন এটাকে একটু রিফ্রেশ করি, দেখেন হোম আছে, ল্যাপটপ রিভিউ, বেস্ট সেলার, হাউ টু, অ্যাক্সেসরিজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এটা উপরে। এখন আমাদের নিচে দরকার, আমাদের নিচে আমাদের এখানেও কিছু থাকবে, এখানেও অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস রাখবো। এরপরে আমাদের আরো যে বাকি যেগুলো আছে সেগুলো কোথায় যাবে, আমরা নিচে দিয়ে দিব। সেটার জন্য আমাদের আর একটা মেনু দরকার, টপ মেনু, এবার ফুটার মেনু বা আন্ডার মেনু যাই বলেন আপনি, ফুটার মেনু আমরা দিয়ে তৈরি করি। এখন এইটা আমাদের তো আছে, আমরা আর একটা কি করব, ওই যে ক্রিয়েট এ নিউ মেনু, আমাদের আর একটা নতুন মেনু করব, ক্রিয়েট এ নিউ মেনু। এখন এখানে গিয়ে আমরা আর একটা দেই, আপনার টপ আছে, আপনি বটম দিতে পারেন, বটম মানে নিচে, আপনি এটা দিতে পারেন, আপনি আন্ডার দিতে পারেন, আপনি সেকেন্ডারি দিতে পারেন, যেভাবে মনে চায় না। আমি ফুটার দিই, ফুটার মানে নিচে আর কি, ফুটার মেনু। কি নাম দিবেন এটা গুগল কোনো ব্যাপার নাই, আপনি মনে রাখার জন্য আপনার সুবিধার জন্য যেটা ভালো লাগে সেটাই দেন। এখন এই ফুটার মেনু, এখন বাকি যেগুলো আছে আমরা ডাইন পাশে অ্যাড করে দিই, এটা আনবো, এটা আনবো, এটা আনবো, এবং এটা এই দুইটাও রাখবো, অ্যাবাউট কন্টাক্টও রাখবো, চারোটাই রাখবো, অ্যাড টু মেনু। দেখেন আরো কিছু বাকি আছে কিনা, না নিচে সাধারণত অন্যরা আর কিছু দেন, এই চারোটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া আছে। দেখুন টার্মস, ডিসক্লোজার, অ্যাবাউট কন্টাক্ট, এটা যদি আপনি একটু টার্মস কমে এগুলোই থাকে, তা আমাদেরও আছে। এবার এগুলো একটু সাজায় দিই, অ্যাবাউট আস, কন্টাক্ট এগুলো নিচেই থাকে, এরাও নিচেই রোড মেসে অ্যাবাউট কাছে, ঠিক আছে। আমরা অ্যাবাউট আস একটু উপরে উঠে নেই, তারপরে কন্টাক্ট, এই দুইটা আমি উপরেই দিব সবার আগে, আমি আমার মতো দিচ্ছি অ্যাবাউট কন্টাক্ট, তারপরে টার্মস অফ সার্ভিস কে একটু পরে দেই, প্রাইভেসি পলিসি, টার্মস আছে, আফটার ডিসক্লেমার, ঠিক আছে, ওকে। এখন এটাকে আমাদের আর কোনো টেকনিক দেওয়া দরকার নেই, আমরা এখানে সেভ মেনু করে দেই। এখন সেভ মেনু করে দিয়ে যদি রিফ্রেশ করে দিই, তা থেকে এখানে আসবে, এখানে নিচে শো করবে না, কারণ নিচে শো করানোর জন্য আমাদের আরেকটা উইজেটের হেল্প নিতে হবে। তো এইটা আমরা কোথায় আছে, আমরা একটু একটু করে শিখতে চাচ্ছি বা শিখতেছি, আশা করি আমরা পারবো সবাই। তো মেনু উপরে দিয়েছে, নিচেটা দেখা যাচ্ছে না, তো নিচে দেখানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে। এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন উইজেট একটা অপশন আছে, এই উইজেটের মধ্যে আমরা কি কি কাজ, এই উইজেটটাতে কিভাবে নিচে দেখাবো, আমরা উইজেটে যাই, উইজেটের দেখেন এই যে আমাদের নিচে কি কি শো করাবো, এই যে নিচে আমাদের সাইটে কি কি জিনিস থাকবে, এই জিনিসগুলো ডানে কি থাকবে, নিচে কি থাকবে, বামে কি থাকবে, আমরা এলিমেন্টর যে পেজ বিল্ডার সেটা দিয়েও আমরা উপরে নিচে আলাদা করে ডিফাইন করতে পারি। আমাদের কিন্তু একটা কাজ আছে হেডার এবং ফুটার। হেডার মিন এই যে পুরোটাই হেডার, মানে দ্যাটস মিন এই উপরের যে মাথাটা, যেটা মেনুই আমরা বারবার বলতেছি, পুরো যে ডিজাইন, একটা লোগো থাকবে, একটা মেনু থাকবে, এটা হেডার, টোটালটা এখান থেকে শুরু করে পুরোটা হেডার। এবং নিচে যেটা আছে, যেখানে দেখেন নিচে যেটা আছে এটা হলো ফুটার, এই যে এখান থেকে এটা পুরোটা একটা ফুটার, এটারও তাই। হেডার হচ্ছে উপরে ধরেন এটা লোগো সহ একই একই লাইনের মধ্যে লোগো আছে, আবার মেনু গো, এটা একটা হেডার, সার্চের একটা অপশন আছে, এটাও হেডারের মধ্যে আছে। ফুটার মানে নিচের অংশে কালার মধ্যে, এটার মধ্যে এটা ফুটার। তো এটা আমরা এলিমেন্টর প্রো দিয়ে ডেভেলপ করতে পারি। আবার আমরা বাই ডিফল্ট যে থিমে আছে, তো থিমেরটা আসলে অত সৌন্দর্য না, আমরা মন মতো অপটিমাইজ করতে পারবো না, যার কারণেই
আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করব আমাদের মন মতো ডিজাইন করার জন্য। ইন্টারনেট বহুত ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এরপর আমরা দেখি এখন এই যে ফোটার, যেটা আমরা বাই ডিফল্ট ফোটারটাকে একটু ব্যবহার করি। ফোটারের মধ্যে দেখেন ফোটার 1, ফোটার উইজেট 1 2 3 4 অনেকগুলো আছে। তা আমরা এই ফোটারের মধ্যে এখন কি দিব? আমাদের মেনু লাগবে না, ওই যে ফোটার মেনু বানিয়েছি এইখানে আমরা দেখেন, আমরা যদি এখানে দেই, আমরা মেনু দেই, দেখেন এখানে আমাদের মেনু আসবে, নেভিগেশন মেনু যদি আমরা দেই, এখন আমাদের এখন ফোটার দেই, ফোটার এখন দেখি আমাদের যে মেনু আছে আর ফোটার মেনু দেখতে পেয়েছেন কিনা জানি না। এই ফোটারটা আমরা কি করব, এখানে দেওয়ার পর আমরা আপডেট করে দিই। এই জিনিসটা করার পর যদি আমরা এখন একটু রিফ্রেশ দিই তাহলে আশা করি ফুটার আসার কথা দিচ্ছে। ইন্টারনেটের আমরা এই যে বাই ডিফল্ট যে হেডার আর ফুটার আছে এটা আমরা রাখবো না, এটা থিমের সাথে বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা ইউজ করব এলিমেন্টর প্রো, এটাতে আমরা খুব সুন্দর সুন্দর হেডার এবং ফুটার কাস্টমাইজ করব, কভার করব, অনেক সুন্দরভাবে দেবো। দেখেন এই যে লম্বা লম্বা আর আছে, এটা ফুটা আগে কিছুই ছিল না, এখন আমাদের এই যেভাবে এখানে বাম পাশে চলে আসছে। এটাকে মাঝেও নেওয়া যায়, যদি মাঝে নিতে চান তাহলে এটা তো বাম সাইডে আছে, মাঝে নিতে হলে আপনাকে কি করতে হবে, আমরা যদি এটা আসি, এটাকে আমরা কি প্রথম হেডারে দিয়েছি, এখানে হেডার কিন্তু আরো আছে 1 2 3 4 5টা আছে, তাই মাঝামাঝি আপনি ধরেন এটা ডিভাইড করে দেন। আমরা যদি ডিভাইড করতে চাই এটারে, ডিভাইডের একটু এখান দেখতে দাঁড়ান, একটু নিচের দিকে আসি আমার মেনু থেকে, যদি আপনার ডিভাইড করা লাগে, আপনি এই ওয়ানটাকে যদি আমরা একটু নিচে উপরে করে দেই তাতে হয়ে যায়। আমরা যদি একটু নিচে এটা টেনে আনে, ড্রাগ এন্ড ড্রপ, এটা আমরা ধরেন এইটা সবকিছু আমরা যদি উপরে তুলে যাই, আমরা প্রথমটাতে দেওয়ার কারণে এখানে চলে আসছে, আমরা যদি তৃতীয়টাতে দেই তাহলে মাঝে আসবে। আমি সেটা দেখানোর জন্য যে হেডার ফোটার যে এখানে আছে এদের উইজেটের মধ্যে সেটা, কিন্তু আমরা আলটিমেটলি এগুলো কোনো কিছুই কাজে লাগাবো না। বাই ডিফল্ট যে থিমের সাথে এগুলো আছে এগুলো আমাদের পছন্দনীয় হবেও না, আমরা আমাদের মন মতো করব, সেটা হলো এলিমেন্টর দিয়ে আমরা সুন্দর করে কাস্টমাইজ করব। তাহলে সেটার জন্য আমাদের কি করার, আমাদের রেডিমেডই আছে, ভয়ের কোনো খুব অল্প সময়ের কাজ। আমরা এলিমেন্টর প্রো আছে, দেখেন এখানে টেমপ্লেট অপশন আছে, এই টেমপ্লেটের মধ্যে আমরা সেভ টেমপ্লেট সব অটোমেটিক এলিমেন্টে গুছাইয়া দিয়ে রাখছে, আমরা শুধু অ্যাড করে দিব। এরপরে অ্যাড নিউ, দেখেন অ্যাড নিউ, এখন আমরা কিন্তু পেজ বিল্ডার ব্যবহার করা শুরু করে দিয়েছি, এখন থিম থেকে বের হয়ে আসছে। বাই ডিফল্ট থিমের যেগুলো আছে হেডার এবং ফোটার আমরা দেখতে পাচ্ছি, এখন এই হেডার ফোটার বাদ দিয়ে আমরা নতুন পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে যাচ্ছি, সেই কাজটা এখন শুরু হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউ, এই দেখেন অ্যাড নিউ করার পরে এরকম আরেকটা টেমপ্লেট আছে, সেখানে আবার চুজ করেন কি বানাবেন, হেডার বানাবেন না পেজ বানাবেন না সেকশন বানাবেন না ল্যান্ডিং পেজ, অনেকগুলো অপশন আছে। তো হেডার বানাবো, হেডার কি নাম দিবেন, তা আপনি মেইন হেডার দেন, ওখানে দিয়ে আছেন এখানেও দিতে পারেন, অথবা শুধু হেডার দিতে পারেন, যা মনে চায় তাই। তাহলে এখানে ক্রিয়েট টেমপ্লেট দেন। এবার দেখেন এই পেজ বিল্ডার আপনাকে এবার বলবে আমার কাছে অনেকগুলো কাস্টম ডিজাইন করাই আছে, তোমার পছন্দ হলে তুমি এগুলো থেকে এখনই ইউজ করতে পারো, অথবা তোমার নিজের মতো মন মতো ডিজাইন করতে পারো। তা আমরা দেখি একটু আসুক এটা কি কি আছে, এদের যদি পছন্দ হয় তা আমরা একটা বাই ডিফল্ট এখন দেখাবো, আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা কাস্টম করে তৈরি করব। দুটোই দেখাচ্ছি, যেহেতু আমি অপশন জানা প্রচুর পরিমাণ, হেডার ফোটার পুরো ওয়েবসাইটও আপনি উইদিন 5 থেকে 10 মিনিটস এর মধ্যে 5 পাতা 6 পাতা একটা ওয়েবসাইটও বানাইতে পারেন এলিমেন্টর প্রো দিয়ে। এই জন্য আপনার আমি দুইটাই দেখাচ্ছি, 10 মিনিটের মধ্যে 4-5 পাতার ওয়েবসাইট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি পেজেস এর মধ্যে যাই, পেজেস এর মধ্যে একটু আসতে থাকুক, অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করাই আছে, আপনার পছন্দ হয় আপনি এখান থেকে যে কোনো একটা ইনসার্ট করতে পারেন। ভিউতে সময় লাগতেছে, নেটের স্পিড কম, আমরা আমাদের এখন পেজ লাগবে না, আমাদের হেডার আর ফোটার লাগবে। হেডার ফোটার থাকে ব্লকের মধ্যে, আমরা যদি ব্লকের মধ্যে যাই এবং দেখেন এই যে এখানে হেডার আছে, ফোটার আছে, আরো পোর্টফোলিও পেজ আছে, প্রাইসিং এর টেবিল আছে, তারপরে সিঙ্গেল পেজের ডিজাইন, সব এক একটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে। টিম দরকার, মানুষের ছবি সহ দরকার, উপরে আপনার ছবি থাকবে, নিচে সিও থাকবে, এক্সিকিউটিভ ডিরেক্টর থাকবে, টিমের যে ধরনগুলো কত রকমের টিম আছে সব দেখতে পাবেন, টেস্টিমোনিয়াল থাকে, আপনার প্রশংসা নিয়ে আপনার সাইটে অনেক কিছু থাকে। তা আমাদের হেডার দরকার, হেডার 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 হচ্ছে এটার নিচে আসে এই যে হেডার, হেডারটা দেওয়ার পরে দেখেন 1 2 3 অনেকগুলো হেডার আছে, এগুলো আসবে নেটের কারণে দেখা শো করতেছে না, আপনার মন মতো যে কোনো একটা ইউজ করতে পারেন, রেডিমেড করাই আছে।
আমরা একটু মনে হয় রিফ্রেশ করা দরকার, দেখি এটার ইন্টারনেটের দুর্বলতার কারণে দেখতে পাচ্ছি না, না দেখলে কেমন ভাবে কিভাবে নেব আমরা। আবার এই যে এখানে দেখি আমরা এখান থেকে একটু পুরাটাই রিফ্রেশ করি, দেখি একটু নেটের স্পিডটা পাই কিনা। আবার দেখি একটু ব্লকের মধ্যে আসো, দেখি এখন একটু আসতেছে, দেখেন একটু সময় নেবে অনেক, গ্রামে নেট রাত্রে আসতেছে। দেখ আমি ধরেন একটা ইনসার্ট করি, এর কি আছে না আছে আমি দেখতেই পাচ্ছি না, তবে আমি একটা ইনসার্ট করি, এখানে ইনসার্ট করে দেই গেট স্টার্টেড। এখন একটা তারা ইমেল চাবে, আপনি যদি এই মেন্টরের সাথে কোনো কানেকশন আগে থেকে না থাকে আপনি জাস্ট একটা ফ্রিতে সাইন আপ করে নিয়েন। তা আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টে ঢুকে ওটা ওরা ওই লাইব্রেরি থেকে যত রকম হেডার ফোটার আছে বা সমস্ত টেমপ্লেট গুলো অ্যাক্সেস দেবে ওরা। প্রথমবারের মতো একবারই করবেন, পরে আর রাখবেন এটা, যেহেতু এটা নতুন আর একটা সাইট ইন্টারনেটের। টেকনিক্যাল কাজে একটু ধৈর্য ধরতে হবে, উপায় নাই, আর কি করবো আর। নেট স্লো নেট হ্যাঁ বাড়ি তো এটা গ্রামে যে। ভাইয়া কালকে তো আমাদের ইয়েতে আসবেন হ্যাঁ না? ইনশাআল্লাহ আসবো। আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন যে হ্যাঁ সমস্যাটা হয়েছে। সব হবে ইনশাআল্লাহ। এখন আমার আই অ্যাম এ হিউম্যান, এটা মনে হয় নেটের কারণে হচ্ছে না। যাই হোক, আমাদের মেন হলো দেখেন, আমরা একটু আবারও দেখি, আবার একটু কানেক্ট করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এটা বাদ দেই, এটাও বাদ দিই, দেখি যতটা কমানো যায় ওয়াটটা পাওয়ার জন্য। আসলে কি নেট তো আছে, নেট কি দেখি স্পিড fast.com। স্পিড স্পিড কমে গেছে কোনো কারণে, এটা তো 15 এমবি লাইন, এখন 2 এমবি দেখাচ্ছে, তারপরেও তো কাজ হচ্ছে না। প্রচুর ভাইয়া, হুম 128 কেবি হচ্ছে ভাই 1 এমবিপিএস। হ্যাঁ এখন দেখি, আচ্ছা যাক, এটা বেশি আর উঠবে না মনে হয়। এখানে 15 থাকে, 15 থাকে, এখন কোনো কারণে 3 দেখাচ্ছে। 3 হইলেও তো হওয়ার কথা, তারপরেও ট্রাক 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 লরি এক করে ফেলতেছে এখন। তাহলে আমরা আগামী ক্লাসে দেখবো অবশ্যই, আমাদের মূল জিনিসটা কমপ্লিট হয়েছে। ট্রাক ট্রাক ট্রাক। ভাই ক্লাস শেষে আমাকে একটু সময় দিবেন? আজকে কোনো ক্লাস শেষে কাউকে সময় দেব না, ক্লাস শেষে কোনো সময় দেব না এখন থেকে, ক্লাস শেষেও না এবং সন্ধ্যার পর থেকে কারোর সাথে যোগাযোগ হবে না, ফোনও ধরবো না। আচ্ছা আমি আমার ইমেলটা আমি এখন লগ ইন করি, ইমন আইডিবি imon1986। ভাই এটা আমাদের গ্রুপে দিয়ে দিন একটু লিংকটা, হ্যাঁ দিয়ে দেবো, এটার রেকর্ডিংটা, ভিডিওটা দিয়ে এটা আজকের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে আপনার। আমরা কানেক্ট করে দেই। আমরা এখন এখান থেকে কানেক্ট হয়ে গেলে আমি ওই সব অ্যাক্সেস গুলো পেয়ে যাবো। এখন দেখি আমরা ওই যে টেমপ্লেট গুলো এখন এখন দেখেন দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে ধরেন এটা আমাদের পছন্দ হয়েছে, আমরা একটু শর্ট সময় কম, যেহেতু আমরা অনেকগুলো রেডিমেড করাই আছে, তো আমরা এটা পছন্দ হয়ে একটা ইনসার্ট জাস্ট করবো। ইনসার্ট করে দিয়ে কি হবে, অটোমেটিকলি দেখেন আমাদের যে হেডিং বেডিং এসে রেডি হয়ে গেছে। তো আমাদের এটা আসলে চওড়া হয়নি, এটা বাদ দিয়ে দেবো, পছন্দ হইলো না আবার আরেকটা নিয়ে আসবো। এইভাবে আমরা মন মতো করে ধরেন এটা দেখি কেমন লাগে। এটা আবার খুব সুন্দর ভাবে আছে। আমরা যদি এটাকে বড় আকারে দেখি, দেখেন এখানে লোগো, এই লোগো তো থাকবে না, আমাদেরটা হবে আমাদের অ্যাবাউট কন্টাক্ট প্রাইভেসি, এটা তো উপরে থাকার কথা না, আমরা তো ওইটা দেখবো যেটা আমাদের রিভিউ থাকবে বাইরে, এটা আমরা চেঞ্জ করতে পারবো, আমরা কাস্টম মনের মতো করবো। ধরেন যে এখানে যদি যাই, এখানে ফুটারটা শো করতেছে, আমরা যদি টপ মেনুকে দেখাই, দেখেন এখানে টপ চলে আসবে। আমরা এটাকে যদি দেই হোম, ল্যাপটপ রিভিউ, বেস্ট সেলার, হাউ টু অ্যাক্সেস, অ্যাবাউট কন্টাক্ট, এবং একটা নাম্বার আছে, তো নাম্বারটা আমাদের দরকার নাই, নাম্বার দরকার নেই, আমরা নাম্বারটা কেটে দেই, এটা আমাদের দরকারই নাই, বাজে একটা জিনিস। লোগো আমাদের কাছে আপাতত নাই, আমরা লোগো থাকে লোগো এখানে বসিয়ে দেবো, চেঞ্জ করে দিব। তো এইটা যদি ধর এটা হয়ে গেল, আমাদের হেডারটা এতটুকু, আরো আমরা আগামী ক্লাসে সুন্দর করে কাস্টমাইজ করব। এইটা হওয়ার পরে আমরা পাবলিশ করে দিব আমাদের সাইটে। এটা যে বাই ডিফল্ট এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে নিউ ট্যাব এটাকে দেখি, দি বায়ার অ্যাসিস্ট, এটা আমাদের এখন যেটা বাই ডিফল্ট থিমে দেখেন সাদা কালা এবং এটা এইভাবে আছে, এবং নিচে এরকম
এক সাইডে আছে। তা আমরা এলিমেন্টও দেওয়ার পর আমরা কেমন হবে, তো এটা আমরা পাবলিশ করে দিচ্ছি। অ্যাড কন্ডিশন মিনিং হলো এই যে হোম পেজটা কি সব জায়গায় একই রকম দেখাবে? জি, এন্টার যত সাইট আছে, যত পেজ হবে, যত পোস্ট হবে, একই রকম দেখাবে। জাস্ট অ্যাড কন্ডিশন দিয়ে এন্টার সাইটটা দিয়ে আমি এখানে একটা অপশন আছে দেখেন, সেভ এন্ড ক্লোজ। তাই এটা আমাদের হয়ে গেল। এরপরে একটা ফোটার তৈরি করি। আমরা এখন কি করি, আমরা তো একটা রিফ্রেশ করে যদি সাইটটাকে দেখি, দেখেন এটাকে যদি রিফ্রেশ করি এই সাদা কালার বাদ হয়ে যাবে, হেডার চেঞ্জ হয়ে দেখেন আমাদের ওই নীল কালার হেডার চলে আসছে এবং এটা এক সাইডে চলে গেছে। আমরা ঠিক করে দিব এক সাইডে কেন চলে গেছে, এটাকে আমরা ঠিক করে এখানে দিয়ে আসি। এখানে কি এক সাইডে দেখা যাচ্ছে? এখানে তাই আমরা এখানে ব্যাপার হচ্ছে এখানে লোগোর ভাবে এই যে আমাদের কলাম দেখেন টেনে এটা ছোট বড় করা যায়, এটা মন মতো করা যাবে। এটা আপডেট করে দেই, তাহলে দেখেন এটা এক সাইড থেকে এবারে সুন্দর হয়ে যাবে। বাস এখন এটা লোগো থাকবে আমাদেরটা, হোম, ল্যাপটপ রিভিউ এবং হাবি যাবে যা আছে আরো সুন্দর করবো, কালার চেঞ্জ হবে, আমাদেরটা আমাদের মতো তৈরি করব। এবার ফোটারটাও, এন্ড ফোটারে যে বাই ডিফল্ট থিমের ফোটারটাও ফেলে দিয়ে আসি। এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে থেকে এক্সিট করে যাই। এক্সিট থেকে আমরা আবার নতুন ওই যে টেমপ্লেট আছে রেডিমেড, ওখান থেকে ফোটারটা নিব। এক্সিট টু ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ড হয়ে আসতে হবে এখানে ফোটারটা নেওয়ার জন্য। আমাদের হেডারে কাজ শেষ, হেডার সেকশন থেকে বের হয়ে আসি, এবার ফোটার নিয়ে কাজ করব। আবার আমরা আবার অ্যাড নিউ করে দেই, মানে আরেকটা নিব, অথবা যে সেভ টেমপ্লেট আছে আপনি যেখান থেকে, আমরা সেভ টেমপ্লেট থেকেই গিয়েছি, সেভ টেমপ্লেট, অ্যাড নিউ, কি আবার আছে এখান থেকে কি নিব, ফোটার নিব, ফোটার নিলাম, এখানে নাম দিয়ে ফোটার, অথবা যা এক্স ওয়াই জেড দিতে পারেন, ফোটার, ক্রিয়েট টেমপ্লেট। আমরা কি নিচ্ছি, নীল কালারেরটা নিচ্ছি হেডার, দেখে ওইটার আবার ফোটারও পাবো আশা করি। তো দেখেন এই ব্লকের মধ্যে ফোটার দেখে নীল কালারের ফোটার কোনটা দেখে চিনবো, যেহেতু এটা নীল কালার ছিল, নীলের ফোটার টোটার আছে কিনা, না থাকলে আমাদের এখান থেকে যে কোনো একটা নিতে পারি ফোটার। এটাও পছন্দ হয় যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো দেওয়া আছে, আপনি যেটা মনে হচ্ছে। আমি এখন দেরি না করে এটা নিচ্ছি, হ্যাঁ এটা দেখে কেমন হয়, ইনসার্ট করে দিচ্ছি, দেখে এটা একটু বড় করে কেমন হয়। এখানে আমাদের লোগো থাকবে, এখানে হয়তো কিছু লেখা থাকবে, এখানে অনেকগুলো মেনু আছে, এটা যদি আপনার পছন্দ হয় আপনি এটাও রাখতে পারেন। এখন তো আমাদের বাই ডিফল্ট এটা আছে, দেখেন তো কোনো পছন্দই না, সাদা কালার। আর আপনি এখন এটা আছে, যদি কোন টেমপ্লেটটা নিতে চান, এটা পছন্দ হয়নি, বাদ দেন। আপনি এটা বাদ দিয়ে এখান থেকে যে ক্রস চিহ্ন ডিলিট করে দেন, ডিলিট করে এখানে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে আপনি আবার কি করবেন, আবার এই যে লাইব্রেরি আছে এই বক্সের মধ্যে যান, আপনি এবার এটা পছন্দ হয়নি, আপনি এটা দিয়ে দেখেন, এটা ইনসার্ট করে দেখেন, এটা আপনি সাদা কালো, এটাও পছন্দ হয় না, এটা ডিলিট করে দেন। এগুলো তো আবার কাস্টমাইজ করা যাবে, আবার কালার চেঞ্জ করা যাবে, কিন্তু শুরু থেকে পছন্দ হচ্ছে না, এটা নিয়ে দেখেন। আমরা কাস্টম করে বানাবো আগামী ক্লাসে, আমরা নিজেরা ম্যানুয়ালি তৈরি করবো, এগুলো কোনোটাই নিব না। তা আপাতত বাই ডিফল্ট এটা থাকলো, আমাদের ধরনের এটা আছে, এটা পছন্দ হলে এটাকে আমরা কি করবো, এটা দেখে বড় করে গুড আছে। কিন্তু আমাদের কি ফুটারে এতগুলো আছে, এতগুলো তো কিছুই না, আমাদের এত কিছু লাগবে না, এটা বেশি আজে বাজে আছে, এটা আমরা দরকারই নেই, আমরা এটাও বাদ দিচ্ছি। জাস্ট আমি সিম্পল একটা নিয়ে রাখি, আগামী ক্লাসে আমরা চেঞ্জ করব। আমরা সিম্পল এর মধ্যে যদি এটাকে নিই, একবারে সিম্পল দেখা যাচ্ছে, এত কিছু নাই। এটা একটু যদি দেখি বড় করে, এটা হ্যাঁ সুন্দর স্টে ইন টাচ থাকবে। আর নিচে আমাদের একটু মেনু টেনু যদি থাকে, মেনু যেখান থেকে একটু মেনু একটা বানাই দিব বা মেনু অ্যাড করে দিব, ঠিক আছে, তাই হয়ে যাবে আমাদের। তাহলে আমরা মেনুটা যদি অ্যাড করতে চাই কি করতাম, এখান থেকে আমরা দেখেন এখান থেকে যে একটা কিছুই না, এত ডিটেলসে না যাই, এটা মেনু যদি আমরা দেখি, এই যে ন্যাব মেনু, এটা যদি আমরা এটার মধ্যে অ্যাড করে দেই, দেখেন এটার মধ্যে আমরা ফোটার মেনুটা অলরেডি বসে আছে, যে মাঝে করে দিলাম। এখন কালো তো আবার এটাতে কালার করতে হবে, এটার মধ্যে কোথা থেকে কোথায় যাচ্ছে ভিডিওতে তো থাকবেই, আপনারা টেনশন করার কারণে আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে কাজ করব, কোনো অসুবিধা নাই। এবং আমরা এই রেখাগুলোকে একটু জাস্ট সাদা করে যদি দিয়ে আসি, তাহলে আমাদের এই জিনিসটা সুন্দর হবে, বাস শেষ। এখন আমরা কি করব, পুরো পাবলিশ করব, পাবলিশের পর কন্ডিশন দেব কি, সারা ওয়েবসাইট যত পেজ থাকবে সব ফুটার একই দেখাবে, অ্যাড কন্ডিশন, সেভ এন্ড ক্লোজ, বাস ওকে। এখন আমরা এই যে আমাদের আগের সাইটটাকে যদি এখন রিফ্রেশ দিই, ফুটারও দেখেন চেঞ্জ হয়ে নতুনটা আসবে। দেখেন আমাদের পুরো সাইটের ভিতর তো কোনো কিছু নাই। হোম, আমি যদি ল্যাপটপ রিভিউর মধ্যে এখন ক্লিক করি, দেখেন আমি কিন্তু ল্যাপটপ রিভিউর মধ্যে যখন আসবো, ল্যাপটপ রিভিউর মধ্যে ওই সেম ফুটার, বেস্ট সেলারের মধ্যে যদি আমি যাই, কি দেখেন উপর বেস্ট সেলার, এখন এই হোম আমার চেঞ্জ হচ্ছে না, হেডারও ঠিক আছে, ফুটারটাও সেম আমাদের আছে, দেখেন অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি, টার্মস অফ অ্যাফেয়ার, ডিসক্লোজার। তাই আমাদের কত সুন্দর কাজ, আমরা এগুলো রাখবো না, আমরা আমাদের মতো আরো সুন্দর করে সাজাবো আমাদের প্রয়োজন অনুসারে। এখন রেডিমেড যে টেমপ্লেট আছে সেখান থেকে আমরা অতি সহজেই, এভাবে অনেক পেজও আছে, আমি বলবো না 10 মিনিটের মধ্যে 4-5 পাতার একটা ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারেন। যাদের
রিজিউমি একটা সাইট, পোর্টফোলিও সাইট, একটা যারা ফাইবার নিয়ে কাজ করবেন, একটা মানে দুইটা রেডিমেড আছে, আপনি আপনার ছবি বসাবেন, আপনার যোগ্যতাকে এক্সপিরিয়েন্স গুলো দিয়ে দিবেন, দেখা যায় 10 মিনিটের মধ্যে একটা সাইট রেডি হয়ে গেল, ডোমেন হোস্টিং যদি আগে থেকে কেনা থাকে। তাই এই হলো আমাদের কি হলো হেডার এবং ফুটার, আমরা এলিমেন্টর দিয়ে আমরা খুব সহজেই সেম এভাবে আমরা পুরো আগামী যে আরো দুইটা পার্ট আছে পুরো একটা ফুললি আমরা ওয়েবসাইটটা ডিজাইন করবো আমাদের মন মতো এই এলিমেন্টর দিয়ে। তাই আমাদের আজকের ক্লাসে যে কমন যে জিনিসগুলো ছিল এটা আমাদের এটা শেষ। বিশেষ করে মেনুটা আপনারা নিজেরা তৈরি করবেন, যাদের ডোমেন হোস্টিং আছে, পেজ বানাবেন, ক্যাটাগরি তৈরি করবেন, হেডার ফুটার এলিমেন্টর তো আপনাদের দেওয়াই আছে, এগুলো আপনারা করে প্র্যাকটিস করবেন। আর যাদের অলরেডি সাইট নিয়ে কাজ করবেন, নেওয়া অলরেডি অনেকের আছে আমি জানি, তারা তো শুরুই করে দিবেন আপনাদের এই প্রথম থেকে সাইটটা নিয়ে। তা আমার ক্লাস আপাতত রেকর্ড এখানে শেষ করে দিচ্ছি। রেকর্ড স্যার আমাকে একটু গ্রুপে অ্যাড করলে ভালো হইতো। কে বলছেন? ও মাহাত্তাব স্যার, আলী ভাই, আচ্ছা আপনার নামটা ওইখানে আছে, আমি দিচ্ছি, আপনি মেসেঞ্জার পেয়ে যাবেন এখনই। ক্লাসের ইমেলে যেটা গুগল শিটে দেওয়া আছে ওইটা আপনি গুগল ক্লাসরুমের অ্যাক্সেস পাবেন এবং আপনার মেসেঞ্জার গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন, ক্লাস শেষে পেয়ে যাবেন। মাহাতাব ভাই, মুন্না মাহাতাব ভাই না আপনি? আচ্ছা, হ্যাঁ জি 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 স্যার। মুন্না মাহাতাব ভাই কিন্তু ফাইবারে আমার জানা মতে উনি সাথে শেষ কথা হয়েছিল ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, ঠিক কিনা? জি স্যার। যদি আপনার সময় থাকে গ্রুপে যদি কারো হেল্প লাগে, আব্দুল জলিল ভাই আছে এবং মাহাতাব ভাই নতুন আমাদের সাথে যোগ দিয়েছেন, উনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন। যদি উনি সময় হয় উনির সাথে কন্ট্যাক্ট করে আপনারা হেল্প নিতে পারেন যদি কারো প্রয়োজন মনে হয়। ওকে, আচ্ছা আমরা টয়লেট নিষ্ক্রিয়, আমি এখন প্রশ্ন উত্তর দিচ্ছি। প্রশ্ন আমি তার আগে স্টপ রেকর্ডিংটা করে দেই। স্টপ